লাইভ হচ্ছে। বুঝি নাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের পেইড ব্যাচের আমরা দ্বিতীয় যে ক্লাসটি, সেই ক্লাসটিতে আজকে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে ইতিমধ্যেই অনেকে জয়েন করে ফেলেছেন। যারা যারা জয়েন করেছেন, আচ্ছা, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের নিশ্চিতভাবে মনে আছে আমরা আমাদের প্রথম যে ক্লাসটি ছিল, সে প্রথম ক্লাসটিতে আমাদের প্রথম চ্যাপ্টারের অনেক কিছু শেষ করেছি। আজকের ক্লাসটাতে আমরা একটু প্রথম চ্যাপ্টারটা শেষ করার দিকে আগানোর চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে আমরা আর একটু ডিপলি আজকে আমরা সময় নিয়ে একটু ডিপলি এই প্রথম চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। সো আমরা শুরু করি কেমন? প্রথমত আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। আমরা জানি বাংলা নববর্ষ, নতুন বছর এসছে। সো নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে। আচ্ছা, ওকে। সো নতুন বছরের এই শুভেচ্ছার সাথে সাথে আমরা নতুনভাবে পড়ালেখা, নতুন উদ্যমে সব কিছু শুরু করতে হবে আবারও। হ্যাঁ, আমাদেরকে অনেকে সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম প্রত্যেককে। আশা করি সবাই ভালো আছেন। ওকে, তো যে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলে স্টার্ট করব ফার্স্টে, সেটি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকার কথা, আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে অনেক দূর কিন্তু আলাপ আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসটাতে আমরা একটু ডিপলি আলাপ আলোচনা করার চেষ্টা করব। যেমন উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্যের মধ্যে ফার্স্টেই আমরা একটা লাইন বলার চেষ্টা করছিলাম, সেটা এই উৎপাদন সম্ভাবনা রেখাটা পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও নিয়োগহীনতা এইটা দেখায়। আপনাকে যখনই 4 নম্বরের প্রশ্নে, সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য 4 নম্বর প্রশ্নে আসে, যখনই এগুলো আসবে তখনই প্রত্যেকটা পয়েন্ট লেখার সাথে সাথে চেষ্টা করতে হবে প্রত্যেকটা পয়েন্টের সাথে সাথে গ্রাফ অ্যাড করার জন্য বা ছোট ছোট ছবি অ্যাড করার জন্য। সো এখন এই যে ছবিটা যে অ্যাড করব, পূর্ণ নিয়োগ, অপূর্ণ নিয়োগ ও নিয়োগহীনতা, এগুলোর মধ্যে কি ছবি অ্যাড করব? তাহলে আসেন আমরা একটু ছবি আঁকি। প্রথমে এই যে আপনি গ্রাফটা দেখতে পাচ্ছেন, এইখানেটাতে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। সো আমরা একটু উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম। আচ্ছা, মনে করেন এই আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আমি নিশ্চিত আপনারা ক্লিয়ারলি আমার উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখতে পাচ্ছেন। এখন সুন্দর করে এখানে বিন্দুগুলোর নাম দিতে হবে। এটা মনে করেন এই বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা লাস্ট যেটা, সেটা ডি বিন্দু। এর পরবর্তীতে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা আমার ই বিন্দু। একদম কথাবার্তা সম্পূর্ণ ক্লিয়ার। এ বি সি ডি এবং ই বিন্দু। এর পরবর্তীতে নিচের এই যে অ্যাক্সিসটা, এটাকে আমি বলছি এক্স অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটাকে বলছি ওয়াই অ্যাক্সিস। আমাদের নিশ্চিতভাবে প্রত্যেকের মনে আছে উৎপাদন সম্ভাবনা রেখাতে দুইটা দ্রব্য নিয়ে কথা বলি, একটা এক্স দ্রব্য, একটা ওয়াই দ্রব্য। তার কারণে এই পাশটাতে এক্স, এই পাশটাতে ওয়াই। এর পরবর্তী আমি আরেকটু নাম দেওয়ার চেষ্টা করি। মনে করেন এইটা x1, এটা x2। একদম সুন্দরভাবে জাস্ট আমি সুন্দর করে নাম দিচ্ছি x1, x2। এর পরবর্তী আমি নাম দিলাম y1, এর পরবর্তী এখানে নাম দিলাম y2, এর পরবর্তী এখানে লিখলাম 0। আচ্ছা, এখন এইটা দ্বারা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? এইটা দ্বারা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা যখন আমরা ই বিন্দুতে অবস্থান করি, যখন ই বিন্দুতে অবস্থান করি, তখন আমার ওয়াই থাকে y1, আর এই পাশটাতে যদি আমি নামি, দুই পাশে নামলাম, এক্স x1। এখন ই বিন্দুতে অবস্থান করলে আমি যদি x1 থেকে x2-তে যাই, x2-তে, তাহলে যে ব্যাপারটা ঘটতেছে, ই বিন্দু থেকে একটু সামনে এসে আমি আসি সি বিন্দুতে, কিন্তু তখন y1 এর কোনো পরিবর্তন হয় না, y1 এর কোনো পরিবর্তন হয় না। তাহলে যে ব্যাপারটা বোঝাচ্ছে, ই বিন্দুতে অবস্থান করলে, একটু ক্লিয়ারলি বোঝা উচিত, ই বিন্দুতে অবস্থান করলে এবং ই বিন্দু বরাবর যেটা আছে, যেমন y1, এটার উৎপাদন না কমিয়ে y1টা সেম রেখে আরেকটার উৎপাদন কিন্তু বাড়ানো যায়, যেমন x2 করা যায়। তখন এই থেকে আমাদের একটু সামনে আসার সুযোগ থাকে। যখনই এই জাতীয় অবস্থা তৈরি হয়, তাকেই বলা হয় অপূর্ণ নিয়োগ, তাকে বলা হবে অপূর্ণ নিয়োগ।
তাহলে অপূর্ণ নিয়োগটা কি? অপূর্ণ নিয়োগ হচ্ছে এমন একটা বিন্দুতে অবস্থান করা যেখানে একটার অবস্থান না কমিয়ে না পরিবর্তন করে অন্য আরেকটার উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব, অন্য আরেকটার উৎপাদনটা পরিবর্তন করা সম্ভব, তাকেই বলা হবে অপূর্ণ নিয়োগ। আমরা সাধারণত বুঝি, এই কথাটা খুব পরিষ্কার, যে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করলেই অপূর্ণ নিয়োগ, এটা সহজ। উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থান করলে অপূর্ণ নিয়োগ। কিন্তু আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি আমি উত্তরটা করতে চাই, তাহলে বলতে হবে একটার উৎপাদন না বাড়িয়ে বা না কমিয়ে, অর্থাৎ না পরিবর্তন করে আরেকটার উৎপাদন যদি বাড়ানো বা কমানোর সুযোগ থাকে, তাহলে সেটাকে বলতে হবে অপূর্ণ নিয়োগ। সাধারণত বাড়ানোর সুযোগ থাকবে, ঠিক আছে? সো একটার উৎপাদন না চেঞ্জ করে যদি আরেকটার উৎপাদন পরিবর্তনের সুযোগ থাকে, তাহলে ওই বিন্দুর অবস্থানকেই বলা হবে অপূর্ণ নিয়োগ। তার কারণে এই বিন্দুর অবস্থানটা হচ্ছে অপূর্ণ নিয়োগ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর পরবর্তীতে পূর্ণ নিয়োগ। তুমি যখন গ্রাফটা আঁকবে তখন এর পরবর্তীতে বি আর সি একটু টান দিয়ে লিখে দিতে হবে, এগুলা হচ্ছে পূর্ণ নিয়োগ, এগুলো হচ্ছে পূর্ণ নিয়োগ। এখন কেন এটা পূর্ণ নিয়োগ, এইটাও একদম পরিষ্কার। ভাই বি আর সি বিন্দুতে আপনি যখন অবস্থান করবেন, বি বিন্দুতে অবস্থান করতে চাইলে আপনি যদি বি থেকে একটুও সরেন, মনে করেন বি থেকে সরে আপনি সিতে আসছেন, বি থেকে সরে যদি ভাই সিতে আপনাকে আসতে হয়, তাহলে ওয়াই এর উৎপাদন Y2 থেকে Y1-এ আসতে হয়। আর মানে মনে করেন একটার উৎপাদন বাড়াচ্ছেন, এক্স এর উৎপাদন বাড়াতে গেলে ওয়াই এর উৎপাদন তখন কমাতে হচ্ছে। তার মানে একটার উৎপাদন বাড়ানোর জন্য অন্য আরেকটার উৎপাদন কমানো লাগছে, তাহলে এই বিন্দুটাতে অবশ্যই পূর্ণ নিয়োগ দেখাচ্ছে। অপূর্ণ নিয়োগে পরিবর্তন না করেই, একটা পরিবর্তন না করেই অন্যটা বাড়ানো যেত, কিন্তু যখন পূর্ণ নিয়োগ হচ্ছে একটা বাড়াতে হলে অপরটা অবশ্যই কমাতে হবে। পূর্ণ নিয়োগে একটা বাড়াতে হলে অপরটি অবশ্যই কমাতে হবে, আর অপূর্ণ নিয়োগে একটি বাড়াতে হলে অন্যটি পরিবর্তন না করেই বাড়ানো যায়। কথা ক্লিয়ার আশা করি। সো তার কারণে বি আর সি বিন্দু হচ্ছে পূর্ণ নিয়োগ আর ই বিন্দু হচ্ছে অপূর্ণ নিয়োগ। ঠিক আছে, ভিতরে হলেই হচ্ছে অপূর্ণ নিয়োগ হয়, কিন্তু একটু স্পেসিফাই করে বলতে হবে। এর পরবর্তীতে উৎপাদন বন্টনের বা সম্পদ ব্যবহারের দক্ষতা প্রকাশ, এইটার ক্ষেত্রে ততটা গ্রাফের প্রয়োজন নেই। পরবর্তীটা মৌলিক সমস্যার ব্যাখ্যা প্রদান করে। মৌলিক সমস্যা হচ্ছে তিনটা, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করা হবে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, আমরা বেশ কয়েকবার আপনাদেরকে এটা বলেছিলাম যে এই কথাটা মানে হচ্ছে এই আমার মৌলিক সমস্যার ব্যাখ্যা, এই ব্যাপারটা স্যামুয়েলসনের মতে, এই ব্যাপারটা স্যামুয়েলসনের মতে, তার মতে হচ্ছে অর্থনীতির মৌলিক সমস্যা তিনটা। অর্থনীতির মৌলিক সমস্যা তিনটা, সাধারণত আমরা বলে থাকি হচ্ছে দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন। সো দুইটা, বাট এই লোকের মতো হচ্ছে তিনটা। আর সেই তিনটাই হচ্ছে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা, একটু আলাদা কোনটা, আলাদা যেটা সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এটা কিভাবে উৎপাদন করা হবে, এটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন এটা একটু আলাদা, কেন এইটা আলাদা? কারণ হচ্ছে যখনই আমরা এটা আলোচনা করতে যাই, যখনই আমাদের এই পার্টটা আমরা আলোচনা করতে যাই, আমাদের বাতাসে হচ্ছে পৃষ্ঠা উড়ে চলে যাচ্ছে, আমাদের নোট এটাগুলো উড়ে চলে যাচ্ছে। আচ্ছা, সো যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আমাদের কিভাবে উৎপাদন করা হবে এই পার্টটা একটু আলাদা। কেন এটা আলাদা? কারণ যখনই হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে এই প্রশ্নটা আসে, তখনই আমাদেরকে নতুন আরেকটা রেখা সম্পর্কে পড়তে হয়, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা। আমি নিশ্চিত আপনারা অনেকেই এই যে আচ্ছা, একজন আমাদের কাছে জানতে চেয়েছেন, আফ্রিদার শস্যাপু জানতে চেয়েছেন, স্যার খুবই নেট প্রবলেম করছে, ক্লাসটা রেকর্ড করে নেব। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনারা যারা হচ্ছে কোনো সমস্যার কারণে অসুস্থতা হতে পারে, অন্য কোনো কাজের প্রয়োজন হতে পারে, যদি ক্লাস কেউ না করতে পারেন, আপনারা কিন্তু রেকর্ড আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপটা, সেখানে কিন্তু আপনারা ভিডিওগুলো পাবেন। ঠিক আছে, কিন্তু লাইভ করলে যে ব্যাপারটা হয়, সরাসরি করতে পারতেছেন, কোনো কিছু না বুঝলে প্রশ্ন করার একটা সুযোগ থাকে। ঠিক আছে, তো সর্বোচ্চ ট্রাই করা উচিত মানে লাইভলি করা। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম
মৌলিক সমস্যার ব্যাখ্যায় কিভাবে উৎপাদন করা হবে, এই প্রশ্নটার যে জবাবটা এটা দিতে গিয়ে নতুন একটা রেখার আবির্ভাব হয়, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখাকে আমরা দুইভাবে লিখে থাকি, একটা হচ্ছে আইপি কার্ভ, আইপি কার্ভ, ঠিক আছে। সো আইপি কার্ভ এটার মাধ্যমে কি বোঝানো হয়, এই যে আই শব্দটার মানে হচ্ছে ভাই আইসো, আই শব্দটার মানে আইসো, পিতে আমাদের পিতে সাধারণত বোঝা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এই যে আমরা কার্ভটা আঁকার চেষ্টা করছি, এই কার্ভটা মানে এখন আঁকিনি, আঁকবো, এটা হচ্ছে আইসো প্রোডাক্ট কার্ভ, PRODUCT, হ্যাঁ এটা কিন্তু সি, ওকে, এটা আবার ই ভাবলে চলবে না। সো আইসো প্রোডাক্ট কার্ভ, এটাকে এই আইসো প্রোডাক্ট কার্ভকে আমরা চাইলে এটাও বলতে পারি যে IQ কার্ভ, ঠিক আছে, IQ কার্ভ। এই IQ বলতে আমরা এখানে বোঝাচ্ছি আইসো কোয়ান্ট, আইসো কোয়ান্ট, QUANT, আইসো কোয়ান্ট কার্ভ, ঠিক আছে। আপনার যেইভাবে ভালো লাগে আপনি হচ্ছে লিখে প্রকাশ করতে পারবেন, আইসো প্রোডাক্ট বা আইসো কোয়ান্ট কার্ভ। এখন এই আইসো প্রোডাক্টের কথা বলতেছি বা হচ্ছে আমাদের আইসো কোয়ান্টের কথা বলতেছি, এগুলো কি বোঝায়? সবচেয়ে আগে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে আইসো। আইসো মানে হচ্ছে সম, আইসো মানে হচ্ছে ভাই সম, সম মানে হচ্ছে সমান। তাহলে আইসো প্রোডাক্ট মানে হচ্ছে সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। বা আইসো কোয়ান্ট কার্ভ কি, বা আইসো কোয়ান্ট কার্ভ সেম কথাই বোঝায়, সম উৎপাদন রেখা। আইসো মানে হচ্ছে সম, প্রোডাক্ট মানে বা কোয়ান্ট মানে এখানে উৎপাদন বোঝাচ্ছে, আর কার্ভ মানে যে রেখা, এটা আগে থেকে আমরা জানি। সো সম উৎপাদন রেখা। এখন কিভাবে উৎপাদন করা হবে, এইটার সাথে সম উৎপাদন রেখার সম্পর্ক কি? ভাই কোনো একটা কিছু উৎপাদন করতে হলে আমার কয়েকটা জিনিস লাগে, আমি আগে থেকে এগুলো পড়ে আসছি। সো কয়েকটা জিনিসের মধ্যে এগুলোকে বলে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমরা পড়ে আসছি FOP, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সাধারণত এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা হচ্ছে 3 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পড়াই, ওই যে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, ওটার মধ্যে আপনি পড়েন ভূমি, শ্রম, মূলধন, এইসব জিনিসপত্র। কিন্তু এখানে যখন আমরা পড়বো তখন দুইটা জিনিসটা আমরা কথা বলবো, একটা জিনিসের নাম হচ্ছে শ্রম, আরেকটা জিনিসের নাম হচ্ছে মূলধন বা পুঁজি, মূলধন বা পুঁজি, ঠিক আছে ভাই। এখন আমরা দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করতেছি, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন বা পুঁজি। আপনি রাগ করে বলতে পারেন ভাই কেন কেন দুইটা জিনিস নিয়ে কথা বলবেন, আপনি আরও বেশি জিনিস নিয়ে কেন কথা বলবেন না? কারণ ভাই আমার পক্ষে দুইটা জিনিস নিয়ে কথা বলা সম্ভব, আমার পক্ষে বেশি জিনিস নিয়ে কথা বলা সম্ভবই না। কারণ হচ্ছে আমি যখন গ্রাফটা আঁকবো, অবশ্যই এটার জন্য আমাকে গ্রাফ আঁকতে হবে, কারণ আমাকে রেখা আঁকতে হবে। সো আমি যখন গ্রাফটা আঁকবো ভাই আমার পক্ষে, আমার অ্যাক্সিস আছে দুইটা, আমার অক্ষ আছে দুইটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। সো দুইটা অক্ষে আমি দুইটা জিনিসই রাখতে পারবো সর্বোচ্চ। সো তার কারণে আমি কথা বলবো দুইটা জিনিস নিয়ে। উৎপাদনের জন্য অনেক কিছু লাগে, মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আরও কয়েকটা আছে, কিন্তু আমি সাধারণত কথা বলবো এই দুইটা নিয়ে, শ্রম আর মূলধন নিয়ে। এখন মোটামুটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার যে কেন হচ্ছে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে আর ব্যাপারটা কি ঘটতেছে। এখন আমরা একটু মুছি, আমরা এই জায়গাটা একটু মুছে হচ্ছে আইসো প্রোডাক্ট কার্ভ বা আইসো কোয়ান্ট কার্ভ, এটা একটু আঁকার চেষ্টা করি, কেমন? আমরা একটু আঁকি, আমরা একটু মুছে হচ্ছে আঁকার চেষ্টা করব। আমরা একটু মুছলাম। এখন এই যে আমরা বলছি আমরা আঁকবো আমাদের সম উৎপাদন রেখা, এটা আমরা আঁকবো। সো কিভাবে আমরা আঁকবো দেখেন, সম উৎপাদন রেখা। এখন এই সম উৎপাদন রেখা আঁকার জন্য আমরা দুইটা জিনিসের কথা বলেছি, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে মূলধন। এখন এখন যখন হচ্ছে একটা সম উৎপাদন রেখাতে শ্রমকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ কোনো কিছু উৎপাদন করার জন্য শ্রমের ব্যবহারটা বেশি করতেছি, মূলধনের ব্যবহারটা কম করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি শ্রম নিবিড়, শ্রম নিবিড়। এর পরবর্তীতে যখন হচ্ছে আমরা এইটা না করে মূলধনটা বেশি ব্যবহার করতেছি, তখন বলতেছি পুঁজি বা মূলধন নিবিড় অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থা, ঠিক আছে। একদমই সহজ কথাবার্তা, শ্রম নিবিড় উৎপাদন ব্যবস্থা বা শ্রম নিবিড় উৎপাদন কৌশল,
এরপরেরটাতে পুঁজি বা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এখন যখন হচ্ছে শ্রমের ইংরেজিটা আমরা জানি সবাই লেবার, সো এটাকে বলে লেবার ইন্টেন্সিভ। লেবার ইন্টেন্সিভ, ইন্টেন্সিভ মানে হচ্ছে নিবিড়, ঠিক আছে। সো লেবার ইন্টেন্সিভ সিস্টেম বা প্রোডাকশন সিস্টেম, লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম। আর এইখানে হচ্ছে পুঁজি, পুঁজির ইংরেজিও আমরা জানি, পুঁজির ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, পুঁজি বা মূলধন ইংরেজি ক্যাপিটাল। সো এটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম, ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম। কথা ক্লিয়ার? এর পরবর্তীতে আমরা এখন গ্রাফটা আঁকবো। সো গ্রাফটা আঁকার জন্য ঠিক আগের মতো এইটা আমার এক্স অ্যাক্সিস, এইটা আমার ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে একটা জিনিস রাখবো, ওয়াই অ্যাক্সিসে আরেকটা জিনিস রাখবো। এখন মনে করেন আমি লিখে ফেলি, এটা আমার এক্স, এইটা আমার ওয়াই। এই এক্স অ্যাক্সিসে আমি রাখলাম শ্রম, আর এই পাশটাতে আমি আমার রাখলাম মূলধন, ঠিক আছে। এক পাশে শ্রম রেখেছি, এক পাশে মূলধন রেখেছি। এর পরবর্তীতে আমার সমুৎপাদন রেখাটা হবে এই আকৃতির, সমুৎপাদন রেখাটা হবে এই আকৃতির, ঠিক আছে। এখন সমুৎপাদন রেখে এই আকৃতি আঁকার পর আমাকে কয়েকটা বিন্দু ধরে নিতে হবে, আমাকে এরকম কয়েকটা বিন্দু দেখাই দিতে হবে। এর পরবর্তীতে আমি ইচ্ছে মতো এখানে নাম দিতে পারি, এটা এই বিন্দু, এটা বি বিন্দু। এর পরবর্তীতে এই পাশে যেহেতু মূলধন ধরেছে, সো মূলধনকে যদিও ক্যাপিটাল, ক্যাপিটালটাকে আমরা লিখি হচ্ছে সি দ্বারা, CAPITAL, ক্যাপিটাল, কিন্তু এখানে মূলধনকে আমরা প্রকাশ করব কে দ্বারা, মূলধনকে প্রকাশ করব কে দ্বারা। অর্থনীতিতে ক্যাপিটালকে আমরা কে দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। এখন এটা K1, এটা হচ্ছে K2, ঠিক সেম টু সেম ভাবে নিচের পার্টেও আমরা, আচ্ছা এইটা হচ্ছে অর্থনীতির কিছু হচ্ছে বেসিক টার্মিনোলজি, হ্যাঁ, যে আমরা ধরি এগুলো ধরে নিচ্ছি, ওকে। সো মূলধনকে কে ধরে নিচ্ছি দিয়ে প্রকাশ করতেছি। এর পরবর্তীতে শ্রমের ক্ষেত্রে হচ্ছে L1, L2। আচ্ছা এখন যেই ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে তাহলে আমার আইপি, মানে হচ্ছে আইসো প্রোডাক্ট কার্ভ। আইপি যদি লিখতে ভালো না লাগে আপনি বলতে পারেন এই লেখাটা IQ, মানে হচ্ছে আপনি পড়ে আসছেন আইসো কোয়ান্ট কার্ভ, ওকে। এখন তাহলে আইসো কোয়ান্ট কার্ভ বা হচ্ছে আইপি, আইসো প্রোডাক্ট কার্ভ। এখন একটা দেশ মানে হচ্ছে এখানে প্রত্যেকটা বিন্দু, এ বিন্দু এবং বি বিন্দু, প্রত্যেকটা বিন্দুই হচ্ছে সমান উৎপাদন নির্দেশ করবে। কথা ক্লিয়ার কিন্তু উপরে বুঝতে হবে, যেহেতু বলেছে সম উৎপাদন, তার কারণে এখানে প্রত্যেকটা বিন্দুই সমান পরিমাণ উৎপাদনই প্রকাশ করে। কিন্তু ওই সমান পরিমাণ উৎপাদন করতে গিয়ে আমার প্রশ্ন হচ্ছে কিভাবে উৎপাদন করতেছি। সো মূলধনটা বেশি ব্যবহার করতেছি ওইটা উৎপাদন করতে গিয়ে, নাকি শ্রমটা বেশি ব্যবহার করতেছি। মানে আরো সহজ করে বোঝেন, এ বিন্দুতে যদি 100 ইউনিট উৎপাদন বোঝায়, বি বিন্দুতেও 100 ইউনিট উৎপাদনই বোঝাবে, সেম। এ বিন্দু যদি 100 ইউনিট বোঝায়, বি বিন্দুও 100 ইউনিটই বোঝাবে, সেম। কিন্তু পার্থক্যটা হচ্ছে এ বিন্দু যখন উৎপাদন করতেছি তখন আমার মূলধনটা লাগতেছে বেশি, কিন্তু আমার শ্রমটা লাগতেছে কম। যখন বি বিন্দুতে উৎপাদন করতেছি তখন মূলধনটা লাগতেছে কম, শ্রমটা লাগতেছে বেশি। কেন সমুৎপাদন বলা হচ্ছে? কারণ এখানে প্রতিটি বিন্দুতে সমান পরিমাণ উৎপাদন বোঝানো হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে কোনো একটা বিন্দুতে, এ বিন্দু বা বি বিন্দু বলি, এ বিন্দুতে যখন হচ্ছে তখন মূলধনটা বেশি, শ্রমটা কম। তার কারণে এ বিন্দুটা হচ্ছে আমার পুঁজি নিবিড় বা ক্যাপিটাল ইন্টেন্সিভ, আর বি বিন্দুটা বোঝাচ্ছে হচ্ছে আমার শ্রম নিবিড় বা লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম। সো আমার এই যে কিভাবে উৎপাদন করব, কোনটার ব্যবহার বেশি ঘটাবো, এইটার মাধ্যমে হচ্ছে বোঝা যায়। আশা করি কিছুটা পরিষ্কার। এখন আপনি বলবেন আচ্ছা আমি শ্রমনিবিড় হব না মূলধন নিবিড় হব, এইটা আমি কিভাবে বুঝবো? ভাই এইটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ওই দেশের, যে দেশটার কথা আমরা বলতেছি, ওই দেশের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটি নির্ধারিত হয়। একটা দেশের আর্থ সামাজিক অবস্থা যেরকম, তার সেই দেশটাতে কোনো কিছু উৎপাদন করার জন্য যে কোনো একটা কিছু হতে পারে। আমরা কি লেবার ইন্টেন্সিভ হব না ক্যাপিটাল ইন্টেন্সিভ হব, কিসের উপর নির্ভর করে? ভাই সে দেশের আর্থ সামাজিক অবস্থার উপরে। যেমন আমেরিকা হচ্ছে সাধারণত এমন একটা দেশ, তার দেশে হচ্ছে পুঁজিটা বেশি, টাকা বেশি, মূলধন বেশি। সো আমেরিকার ইকোনমিটা, আমেরিকার প্রোডাকশন সিস্টেমটা অনেকাংশে হচ্ছে
পুঁজি নিবিড় বা ক্যাপিটাল ইন্টেন্সিভ। বাংলাদেশে মানুষ বেশি, শ্রমিক বেশি, সো বাংলাদেশের অর্থনীতি হচ্ছে শ্রম নিবিড় বা লেবার ইন্টেন্সিভ ইকোনমি। বোঝা গেছে আশা করি। সো ওই দেশের আর্থসামাজিক অবস্থার উপরে, ওই দেশের উৎপাদন ব্যবস্থার উপরে এগুলো নির্ভর করে। উৎপাদন ব্যবস্থার উপরে এইসব জিনিসপত্র নির্ভর করে। আশা করি কিছুটা হলেও এই রেখাটা কিভাবে আঁকতে হয়, এই রেখার কোন বিন্দুতে কি প্রকাশ করে, এবং একটা বিন্দুতে এ কেন হচ্ছে মূলধন ইন্টেন্সিভ বা হচ্ছে মূলধন নিবিড় বা পুঁজি নিবিড়, কেন হচ্ছে বিতে শ্রমনিবিড়, কিছুটা হলেও আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনি বলবেন ভাই আমি অল্প স্বল্প হয়তো বুঝছি, এইটা যে উৎপাদন সম্ভাবনা রেখা, এইটা দুঃখিত, এইটা যে হচ্ছে সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা, উৎপাদন সম্ভাবনা কিন্তু না, সম উৎপাদন রেখা, বুঝতে পারলাম সবই, কিন্তু এগুলো বুঝে আমার লাভ কি, এগুলো আমি কেন বুঝবো? ঠিক আছে, বোঝা শেষ করার পর এখন আপনার কাছে প্রশ্ন, কেন বুঝবেন? কেন বুঝবেন আসলে একটু নিচে গিয়ে দেখি। এটা আমি মুছে দিচ্ছি, আমি একটু নিচে যাব। আচ্ছা, আমরা একটু মুছলাম, মুছে আবার একটু নিচে যাই। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পেজগুলো লোড হতে একটু আমাদেরকে সময় নিচ্ছে। আমরা একটু নিচে যাচ্ছি। আমাদের এইখানে একটু যান্ত্রিক ত্রুটির কারণে পেজগুলো লোড হতে একটু সময় নেয়। সো একটু পেজ লোড হচ্ছে। আচ্ছা, এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এবার এই প্রশ্নটা সমাধান করার জন্যই আসলে আমাদের এত কাহিনী আমাদেরকে করতে হয়েছে। এখন এই প্রশ্নটার মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখেন তো। প্রথমেই বলছে বিগত বছর, আমি আগেই বলছি এখানে আসলে বিগত বছর না, এখানে আমরা 2023-এর প্রশ্নগুলো নিয়ে এসেছি। 2023-এ চট্টগ্রাম বোর্ডে ভাইয়া এই প্রশ্নটা এসেছিল। 2023-এর চট্টগ্রাম বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। দেখেন তো এখন আপনি এই প্রশ্নটা পারেন কিনা, এই প্রশ্নটা আপনি পারেন কিনা। একদম পরিষ্কার কথাবার্তা ভাইয়া, এই রেখাটার নাম হচ্ছে আইকিউ, মানে এই রেখাটা একটা আইসোকোয়ান্ট কার্ভ, এটি একটি সম উৎপাদন রেখা। এরপর তারা বিন্দুর নাম দেয়নি, আমি বিন্দুর নাম দিব। ভাইয়া এটা হয়তো এ বিন্দু, এটাকে আমি নাম দিয়েছি বি বিন্দু। ভাইয়া এরপর আমি একটু সুন্দর করে আঁকবো। ভাইয়া আঁকলাম, আঁকার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছি এ বিন্দুতে হচ্ছে এমন একটা উৎপাদন ব্যবস্থা নির্দেশ করে যেখানে হচ্ছে মূলধনটা বেশি ব্যবহার হচ্ছে, এই যে শ্রমটা, এই যেখানে লিখে দিয়েছে সুন্দর করে শ্রম কম ব্যবহৃত হচ্ছে। ভাই তারপর বি বিন্দুতে মূলধন কম লাগতেছে, শ্রমটা বেশি লাগতেছে। কথাবার্তা ক্লিয়ার? এর পরবর্তীতে আমার এই গ্রাফটা যদি বোঝা হয়, এবার আসলে একটু নিচে যাই, নিচ থেকে শুরু করি। একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলের কোনটা অধিক যুক্তিযুক্ত ব্যাখ্যা করো। ভাই আমার কথা বোঝেন, বাংলাদেশের সাথে অনেকটা মিল পাচ্ছেন, কিন্তু একটি জনবহুল উন্নয়নশীল দেশ, জনবহুল, মানুষ অনেক বেশি, লেবার অনেক বেশি, ঠিক আছে। সো লেবার যদি বেশি হয় তাহলে আমি কোনো একটা কিছু উৎপাদন করার জন্য লেবার বেশি, তো এদেরকে টাকা পয়সা কম দিলেই এরা কাজ করে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস উৎপাদন করার জন্য টাকা কম ঢেলে আমি তাহলে কি করবো, আমি শ্রমিক বেশি ঢালবো। তাহলে এবার আপনারা আমাকে বলেন একটা জনবহুল উন্নয়নশীল দেশে কোন কৌশলটা ভালো, T1 ভালো না T2 ভালো হবে? একটু বুঝে বলে ফেলেন। T2 যে রেখাটা সেখানে শ্রম বেশি মূলধন কম, আর T1-এ হচ্ছে মূলধন বেশি শ্রম কম। এবার আপনি বলেন কোনটা অধিক যুক্তিযুক্ত হবে, একটু বুঝে আপনারা বলেন। আমি বিশ্বাস আপনারা পারবেন, আমার বিশ্বাস এই প্রশ্নের উত্তর আপনি বুঝে গেছেন। একটি জনবহুল উন্নয়নশীল দেশে উদ্দীপকের T1 ও T2 উৎপাদন কৌশলে কোনটা অধিক যুক্তিযুক্ত, আশা করি আপনারা পারবেন। একটু বলে ফেলেন, একটু দ্রুততার সাথে বলে ফেলেন যে আমার জনবহুল উন্নয়নশীল দেশে কোন উৎপাদন কৌশলটা অধিক যুক্তিযুক্ত হবে। চমৎকার, অসাধারণ। মনির ভাই উত্তর দিয়েছেন, সজীব মোল্লা উত্তর দিয়েছেন, ওয়াসফিয়া চৌধুরী উনি উত্তর দিয়েছেন যে ভাই T2 হবে, গুলশানার আপু বলেছেন T2 হবে। পানির মতো সহজ ভাই। পরীক্ষার হলে ফার্স্টে যেটা করতে হবে, সুন্দর করে বলতে হবে এটি আইসোকোয়ান্ট কার্ভ, এটি সম উৎপাদন রেখা, এর প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমান উৎপাদন নির্দেশ করে। এখন একটি আইসোকোয়ান্ট কার্ভের জন্য যে কোনো দুইটি জিনিস উৎপাদন করার জন্য দুইটা জিনিস, মূলধন আর হচ্ছে এইখানে আমরা শ্রম ব্যবহার করেছি, ঠিক আছে। এখন T1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই মূলধনটা বেশি শ্রমটি কম, তাই এটি হচ্ছে পুঁজি নিবিড় উৎপাদন কৌশল বা মূলধন নিবিড় উৎপাদন কৌশল। এরপর বলতে হবে T2 বি বিন্দুতে, T2 এখানটার এই যে T2 রেখাটার বি বিন্দুতে আমরা দেখতে পাই হচ্ছে মূলধনটা কম শ্রমটা বেশি, তাই এটি হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন
কৌশল। ফার্স্টে গ্রাফটা আপনি ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করার পর এবার আপনি বলার চেষ্টা করবেন জনবহুল উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল শব্দটার ব্যাখ্যা করেন আপনি। উন্নয়নশীল দেশ বলতে আমরা সেই সকল দেশকে বোঝাই যারা অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না, কিন্তু শক্তিশালী হচ্ছে। সো যার কারণে অর্থনৈতিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে তাদের দেশে মূলধনের পরিমাণ, পুঁজির পরিমাণ অনেক কম। সো মূলধনের পরিমাণ বা পুঁজির পরিমাণ অনেক কম হওয়ার কারণে তারা তাদের উৎপাদন কৌশলগুলো মূলধন নির্ভর, পুঁজি নির্ভর করে তুলতে পারে না, মূলধন বা পুঁজি নির্ভর করে তুলতে পারে না। তারা তাদের উৎপাদন কৌশলগুলো সাধারণত, যেহেতু তারা, এবার শব্দটা নিয়ে আসেন, জনবহুল, যেহেতু তারা জনবহুল তাই তাদের দেশে শ্রমের অনেক আধিক্য রয়েছে, তাই তারা শ্রমনির্ভর উৎপাদন কৌশল ঠিক করে। তারপর এই গ্রাফটা একটু নিজে নিজে আবার একটু আঁকেন, কারণ হচ্ছে আপনাকে মানে পরীক্ষার প্রশ্নে যখন দিচ্ছে তখন কিন্তু এ বিন্দু বি বিন্দু দেখানো হয় নাই, তখন কিন্তু এখানে L1 L2 লেখা হয় নাই, তখন কিন্তু এখানে K1 K2 লেখা হয় নাই। সো আপনি কষ্ট করে একটু লেখেন, লেখার পর আপনি বলেন যে এখানে এই বিন্দুতে K2, এরপর হচ্ছে L1, K2টা বেশি মানে হচ্ছে মূলধন এখানে বেশি, L1 কম শ্রমিক ইউজ হচ্ছে। এর পরবর্তীতে বি বিন্দুতে K1টা একটু কম, মূলধন কম, কিন্তু L2তে আমাদের অধিক শ্রমিক। সো যেহেতু এখানে মূলধনের পরিমাণটা কম আছে, তাদের শ্রমিকটা বেশি আছে, তাই আমি ব্যবহার করব বি বিন্দুতে, অর্থাৎ T2 উৎপাদন কৌশলটি অধিক যুক্তিযুক্ত। আপনি ব্যাখ্যা করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার হাতের লেখাটা যদি একটু সুন্দর হয় আপনি 4-এ 4 পাবেন, নাহলে আপনি 3 পাবেন। আপনি আইকিউ মানে হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ কি সেটা ব্যাখ্যা করছেন, গ্রাফটা আবার নিজে আঁকছেন, কেন এই দেশের জন্য অধিক যুক্তিযুক্ত সেটা ব্যাখ্যা করছেন, অবভিয়াসলি আপনি মার্কটা পেয়ে যাবেন। এরপর আসুন উপরে যাই, উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। কোন সমস্যাটি প্রতিফলিত হয়েছে? ভাই আপনাকে পড়ানো হয়েছে, আপনি যদি পল স্যামুয়েলসনের মতো ব্যাখ্যা করেন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের মনির ভাই বলেছেন যে দেশগুলো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, উন্নতির চেষ্টা করতেছে, পুরোপুরি উন্নত হয়নি এখনো। মানে হচ্ছে আমাদের উন্নত যেসব দেশ আছে যেমন জাপান, যেমন হচ্ছে আমেরিকা, এদের মতো উন্নত হয়নি, উন্নতি করার চেষ্টা করতেছে। যেমন বাংলাদেশ, এরা উন্নয়নশীল দেশ, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, এখন আপনি বলেন পল স্যামুয়েলসনের মতো যদি ব্যাখ্যা করি তাহলে কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, এর মধ্যে কিভাবে উৎপাদন করা হবে সমস্যাটি প্রতিফলিত হয়েছে, একটু ব্যাখ্যা করে দেন আপনার। তাহলে ভাই এখানে 3 মার্ক আর 4 মার্ক 7 মার্ক ভাই আপনার সৃজনশীল প্রশ্নটা হয়ে যাবে। ঠিক আছে, এইটা কিছুটা বলে রাখা ভালো, এইটা কিছুটা মানে ডিপলি কথাবার্তা, কারণ হচ্ছে এই যে আইকিউ ব্যাপারটা, আইসো কোয়ান্টের ব্যাপারটা, এটা কিন্তু অনেকগুলো বইতে বা অনেক সময় আমরা স্কিপ করে যাই। প্রশ্ন লেভেলটা যখন একটু কঠিন হয় তখন এগুলোতে যাবে, মানে উৎপাদন সম্ভাবনা রেখা বাদ দিয়ে আমরা যেটা সব বেশি পড়ি পিপিসি বা হচ্ছে পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি, ফ্রন্টিয়ার প্রোডাকশন পসিবিলিটি, কার্ভ, এগুলো বাদ দিয়ে যখন হচ্ছে এগুলোতে যাওয়া শুরু করবে বুঝবেন প্রশ্নের মানটা একটু হার্ডের দিকে চলে গেছে। ওকে, তো হার্ডে যাক আর যেটাই যাক আপনি আশা করি পারবেন। আচ্ছা, উন্নয়নশীল দেশে কি সবসময় পপুলেশন বেশি থাকে? না ভাই, সবসময় পপুলেশন বেশি থাকবে এরকম না, সাধারণত পপুলেশনটা বেশি থাকে। এশিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি দেখা যায়, কিন্তু আফ্রিকাতে এমন অনেক দেশ রয়েছে যেগুলো উন্নয়নশীল কিংবা হচ্ছে আরও নিচে মানে দরিদ্র কান্ট্রি, ঠিক আছে, সেগুলোর কিন্তু জনসংখ্যা খুব বেশি না, কারণ হচ্ছে মানুষজন খুব বেশি ভালোভাবে সার্ভাইভ করতে পারতেছে না। সো ওই রকম দেশ রয়েছে। ওকে, চমৎকার মনির ভাই, কিভাবে উৎপাদন করা হবে এই সমস্যাটি প্রতিফলিত হয়েছে। জেনিয়া জাহান সারা আপু বলেছেন একই জিনিস। সো আশা করি আপনি বুঝে গেছেন। ওকে, বুঝে গেলে ভালো, আমাদের প্রশ্নটার সমাধান হয়ে গেছে। চলেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। আমরা উপরে ছিলাম, উপরে একটু দেখতে হবে, আমরা আবারও আগে ফিরে আসি, একটু আমাদের লোড হতে সময় নিচ্ছে। ওকে, আমাদের পেজটা লোড হয়ে গেছে। তাহলে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই ব্যাপারটা ক্লিয়ার। আপনাকে ভাই তিনোটার জন্য গ্রাফ আঁকার কোনো দরকার নাই, কিভাবে জন্য গ্রাফটাই গুরুত্বপূর্ণ। তাৎপর্য লিখতে গেলে কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই ব্যাপারটা কি উৎপাদন করা হবে। উৎপাদন সম্ভাবনা রেখাতে যেহেতু 2টা দ্রব্য দেখায়, আপনাকে ফার্স্ট ক্লাসে আমি বুঝেছিলাম ধান আর পাট নিয়ে। সো
ওই সমাজের মানুষের জন্য বা ওই মানুষটার জন্য যদি ব্যক্তিগতভাবে কারোর কথা বলে, তাহলে তার জন্য কি ধান বেশি দরকার না পাট বেশি দরকার, এই জাতীয় ব্যাপারগুলো আমার এটার মাধ্যমে সমাধান করা যায়। শেষ। এরপর আসেন বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ। বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণটা আগেও একবার করছিলাম, ওই যে আমার একদম সহজ, ঠিক আছে, আমেরিকা আর বাংলাদেশ দিয়ে আমরা করিয়ে দেখেছিলাম ঠিক আগের মতো। এ পাশে যদি হচ্ছে আপনি শ্রমটা দেন, এ পাশে হচ্ছে আপনি মূলধনটা দেন, এর পরবর্তীতে হচ্ছে এ পাশে আপনি লিখে দেন এ প্রাইম, এটা বি প্রাইম, শেষ। এই যে এই গ্রাফটা এঁকে দেন আপনি, এগুলো সবই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কিন্তু যখন হচ্ছে আমরা বাংলাদেশের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি, তখন হচ্ছে মূলধনটা হচ্ছে কম নিচ্ছি, শ্রমটা বেশি নিচ্ছি। আমেরিকার জন্য মূলধনটা বেশি নিচ্ছি, শ্রমটা কম নিচ্ছি। গত ক্লাসটা দেখবেন, গত ক্লাসে এটা ভালো করে আপনাকে পড়ানো হয়েছে। সো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে বিভিন্ন দেশের তুলনামূলক বিশ্লেষণ করা যায়। লাস্টলি সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় গত ক্লাসে আমরা কয়েকটা সুযোগ ব্যয়ের কথাবার্তা বলে ফেলছি, কিন্তু আজকের ক্লাসে বরং আমরা তার উল্টাটা করি। আজকের ক্লাসে আমরা প্রশ্ন যদি আপনাকে করি, সুযোগ ব্যয় এ কনসেপ্টটা কখন অ্যাপ্লাই করা যাবে না? আপনি সুযোগ ব্যয় পারেন, আমি নিশ্চিত আপনি সুযোগ ব্যয় পারেন, একটা সুযোগ গ্রহণ করার জন্য আরেকটা সুযোগ ছেড়ে দেওয়ার যে খরচটা, যে ব্যয়টা, তাকেই বলা হয় সুযোগ ব্যয়, তাকে বলা হয় সুযোগ ব্যয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, সুযোগ ব্যয় কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? প্রথম প্রশ্নটার উত্তরটা হচ্ছে অ্যাপ্লিকেবল না হচ্ছে বিকল্প দ্রব্য নাই, বিকল্প দ্রব্য নাই এমন কিছুর ক্ষেত্রে। মনে করেন ভাই কোনো একটা কিছুর বিকল্প মানে হচ্ছে আমি ওইটা বাদ দিয়ে যে অন্য কোনো কিছু ব্যবহার করব, ঠিক আছে? সো ওই অন্য কোনো কিছুই আমার হাতে নাই, সো তখন আমি কি করব? তখন আমি খুব স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি, তখন আমার কাছে যেহেতু বিকল্প কোনো দ্রব্য নাই, হ্যাঁ, বিকল্প কোনো দ্রব্য নাই, তাহলে আমার এটা সুযোগ ব্যয় নাই। আর একটু সহজ করে বলা যাক, মনে করেন হচ্ছে আপনার এমন একটা জিনিস, ওই জিনিসটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতেন, সো ওইটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা নিতেন, সো অন্য আরেকটা জিনিস যেন কিছুই নাই। সো বিকল্প দ্রব্য নাই বা বিকল্প ব্যবহারহীন এই জাতীয় বাজারের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাবো সুযোগ ব্যয়ের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না। এর পরবর্তীতে, ঠিক আছে, আমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে, এখন অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সুযোগ ব্যয় খাটবে না। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আরেকটু স্পেসিফিকলি আমি যদি বলি, আমার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা বাজার আছে, আমি নিশ্চিত আপনারা সবাই সেটা পড়ে আসেন, সেটা হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার। আমি নিশ্চিত আপনি এটা পড়ে আসছেন। ভাই একচেটিয়া বাজার তো ওই বাজারটাই যেটাতে কোনো বিকল্প দ্রব্য নাই, একই কথাই ঘুরে পেঁচায় বলা, ঠিক আছে? সো ভাই ওই আমার একচেটিয়া বাজারে গিয়ে আমার ওই সুযোগ ব্যয়ের কনসেপ্টটা খুব ভালোভাবে খাটবে না। যেমন একচেটিয়া বাজারের উদাহরণ কি হতে পারে আমি জানি আপনার মাথায় আছে। একচেটিয়া বাজারের উদাহরণ হচ্ছে ভাই সাধারণত একটু হালকা করে মনে রাখতে হবে সরকারি জিনিসপত্র। কীরকম? যেমন আমার বাসা বাড়িতে যে বিদ্যুৎ দেয়, ঠিক আছে, বিদ্যুৎটা কে দেয়? বিদ্যুৎটা দেয় হচ্ছে সরকার। তো এই সরকারি জিনিসপত্র আপনি দেখবেন মানে বিদ্যুৎটা সরকার ছাড়া আর কেউ দিতে পারে না, তাহলে এটা একচেটিয়া বাজার। এরপরে মনে করেন হচ্ছে আমার বাসা বাড়িতে যে গ্যাস, ঠিক আছে, কেউ আবার সিলিন্ডারের গ্যাস ভাবলে হবে না, লাইনের গ্যাস। এর পরবর্তীতে বাসা বাড়িতে যে পানি, কেউ আবার মামের বোতল ভাবলে হবে না, লাইনের যে পানি সেটা সরকার দেয়। সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে একচেটিয়া বাজার। এখন ভাই এই পানিটা গ্রহণ না করে এটার সুযোগ ব্যয় অন্য কোনো কিছু গ্রহণ করার সুযোগ আছে? ভাই আমার নাই, ঠিক আছে? সো এই জাতীয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে সাধারণত একচেটিয়া বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেকগুলো বাজার আছে, তার মধ্যে একচেটিয়া বাজারে হচ্ছে আমার সুযোগ ব্যয়ের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল না বা সুযোগ ব্যয়ের কনসেপ্টটা খাটবে না। এর পরবর্তীতে আমার একাধিক বিকল্প, আগে বলছিলাম বিকল্প দ্রব্যই নাই, এখন হচ্ছে একাধিক বিকল্প দ্রব্য, তখন একটা জটিলতা দেখা দিবে। একাধিক বিকল্প দ্রব্যে জটিলতা, আপনি বলবেন এইটা আবার কি জিনিস? ভাই খেয়াল করে দেখেন, একাধিক বিকল্প দ্রব্যের জটিলতা বোঝাচ্ছে যে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস
গ্রহণ করতেছেন আপনি, তো প্রথম জিনিসটা যে ছেড়ে দিচ্ছেন ওটার যে ব্যয়, মানে ওটার ছেড়ে দেওয়ার যে কস্ট বা খরচটা বা যে ব্যয়টা, সেটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। এখন একটা জিনিসের পরিবর্তে দ্বিতীয় আরেকটা জিনিস গ্রহণ করতেছেন, তাহলে প্রথমটার জন্য এবং তৃতীয় যদি আরেকটা থাকে, একাধিক দ্রব্য যদি আপনার থাকে, কোনটার ক্ষেত্রে সুযোগ ব্যয় হিসাব করব? মানে মনে করেন আমি এই ক্লাসটা না করে আমি গান শুনতে পারি, তাহলে আমি ক্লাসটা করার জন্য গান শোনার যে সুযোগটা ছেড়ে দিচ্ছি, তো ওইটার সুযোগ ব্যয় হিসাব করবো, নাকি আমি এই ক্লাসটা না করে একটা মুভি দেখতে পারতাম, মুভির সুযোগ ব্যয়টা হিসাব করবো, নাকি আমি এই ক্লাসটা না করে আমার বন্ধুর সাথে বা বান্ধবীর সাথে ঘুরতে যেতে পারতাম, ওইটার সুযোগ ব্যয় হিসাব করবো? সো আপনার সামনে যদি একাধিক বিকল্প থাকে, কোনটার সুযোগ ব্যয় হিসাব করবেন সেটা নিয়ে দেখা দিবে জটিলতা। তাই একাধিক বিকল্প দ্রব্য থাকলে সুযোগ ব্যয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে সুযোগ ব্যয় সমস্যা দেখা দিবে। লাস্টলি হচ্ছে শিল্প, শিল্প ক্ষেত্রে। ওকে, আপনাকে যদি প্রশ্ন করে, প্রশ্নটা বোঝেন, যদি বলে কোন ক্ষেত্রে সুযোগ ব্যয়ের ধারণা অত্যাধিক গ্রহণযোগ্য, তাহলে হচ্ছে কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রে সুযোগ ব্যয়ের ধারণাটা বেশি ব্যবহৃত হয়। আর যদি বলে কোন ক্ষেত্রে, সাধারণত কোন ক্ষেত্রে আমার সুযোগ ব্যয়ের ধারণা কাজ করে না, সো সেটা হচ্ছে শিল্পক্ষেত্র। শিল্পক্ষেত্রে সাধারণত সুযোগ ব্যয়ের ধারণাটা কাজ করবে না। গত ক্লাসটাতে আমরা ব্যাখ্যা করেছিলাম সুযোগ ব্যয় কিভাবে কাজ করে। এই ক্লাসটার মধ্যে সুযোগ ব্যয় সাধারণত কোথায় কোথায় কাজ করে না এটা একটু আমরা বলে ফেলছি। ওকে, এখন আপনি বলবেন ভাই ভাই সুযোগ ব্যয় জিনিসটা কি, ওইটা একটু আরেকবার রিভিশন দিয়ে আসেন তো। তাহলে চলেন আমরা সুযোগ ব্যয় এই সকল ক্ষেত্রে কাজ করানোর পর একটু হালকা করে সুযোগ ব্যয়টা আরেকবার দেখে আসবো। ওকে, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার যে কেন এই সব ক্ষেত্রে সুযোগ ব্যয় কাজ করে না, এই ব্যাপারটা ক্লিয়ার। এখন সুযোগ ব্যয়টা একটু আবার দেখবো। সো উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য, এই স্লাইডটা আশা করি আপনাদের বোঝা হয়ে গেছে। আসলে আমরা সামনে আগাই, আমি মুছে দিচ্ছি এবারে সামনে। আচ্ছা, সামনে যাওয়ার আগে এখানে আবার উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল, উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল এইটা একটু পড়ে যেতে হবে আমাদের। সুযোগ ব্যয় যাওয়ার আগে ঢালটা দেখতে হবে। সো ঢাল কি বলতেছে? উৎপাদন সম্ভাবনা রেখার হারকে, হারকে প্রান্তিক রূপান্তরের হার বলা হয়। এই যে প্রান্তিক রূপান্তরের হার বলে। এখন প্রান্তিক রূপান্তরের হারকে ইংরেজিতে MRPT এটা দ্বারা প্রকাশ করা হয়। প্রান্তিক, প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল, প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল। এর পরবর্তীতে আর, আর হচ্ছে রেট, পিতে হচ্ছে প্রোডাক্ট, আর টিতে হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে রূপান্তর, ঠিক আছে? সো এটার মাধ্যমে বোঝাচ্ছে প্রান্তিক রূপান্তরের হার। প্রান্তিক রূপান্তরের হার এটার মানে কি? এটার মানে ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের এই যে প্রান্তিক রূপান্তরের হার এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে কোনো একটা পণ্যের উৎপাদন এক একক বাড়ানোর জন্য অপর একটা পণ্যের উৎপাদন, মানে যতটুকু অপর একটা পণ্যের উৎপাদন করার সুযোগ যে পরিমাণে ত্যাগ করতে হয়, যে পরিমাণে ছাড়তে হয়, বাংলা, ঠিক আছে? কোনো একটা পণ্যের উৎপাদন এক একক বাড়ানোর জন্য আরেকটা পণ্যের উৎপাদন এক একক বা যতটুকু ছেড়ে দিতে হয়, যতটুকু ছেড়ে দিতে হয় সেটাকেই বলতেছে প্রান্তিক রূপান্তরের হার। ওকে, এখন এখানে MRPT AB, ভাই এটা একটু ভুল আছে, এটা এরকম হবে MRPT ABটা নিচে লিখতে হবে, এবিটা ভাইয়া নিচে লিখতে হবে। এবিটা কিন্তু মানে একদম পাশে লিখে ফেললে হবে না, এবিটা নিচে। ওকে, এর পরবর্তীতে সমান সমান মাইনাস, উপরে একটা ডেল, নিচে একটা ডেল, উপরে হচ্ছে ডেল বি, নিচে হচ্ছে ডেল এ, ডেল বি বাই ডেল এ। যেটা কথা বলছিলাম, আমরা বলছিলাম ডেল বি বাই ডেল এ। এখন এই ডেল বি বাই ডেল এ এটার মানে কি ভাই? সামনে আবার এই মাইনাস চিহ্নটা কেন দিচ্ছেন? ঠিক আছে, অনেকগুলা প্রশ্ন। ডেল বি বাই ডেল এ এটার মানে হচ্ছে, এবং এখানে এ এবং বি এইটা লেখার অর্থ হচ্ছে একদম পরিষ্কার, এ এ এ পণ্যের উৎপাদন
এ পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য, এ পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য বি পণ্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয় সেটাই এখানে বোঝাইছে। এ পণ্যের উৎপাদন 1 একক বাড়ানোর জন্য বি পণ্যের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয় সেটাই এখানে বোঝানো হয়েছে। আর আপনি যথারীতি ডেল, ডেল মানে কি জানেন? ডেল মানে হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে ডেল, ডেল বি ডিভাইডেড বাই ডেল এ, সামনে হচ্ছে মাইনাস। এখন সামনে আবার মাইনাসটা কেন বসছে ভাই? হঠাৎ করে মাইনাস আপনার কোত্থেকে আসছে? ভাই মাইনাসটা আমার দিতেই হবে, কারণ আমার পিপিসি রেখাটা মূলত ডান দিকে নিম্নগামী। এখন আপনি বলবেন ভাই ডান দিকে নিম্নগামী এটা আবার কি? একটু মনে করেন, দেখেন তো এই রেখাটা, এটা আমার বাম হাত, এটা আমার ডান হাত। সো ডান দিকে এটা কি হয়েছে ভাই? এটা নামছে। সো এই নিম্নগামিতাটা প্রকাশ করতে হবে। নিম্নগামিতাটা প্রকাশ করতে দেখেন এইটার মান ঋণাত্মক হয়, ঋণাত্মক মানের জন্যই হচ্ছে এখানে মাইনাস চিহ্ন দিতে হয়। কথা আশা করি ক্লিয়ার। রেখাটা ডান দিকে নিম্নগামী, সো নিম্নগামী তখনই হবে যখন এটার মান ঋণাত্মক হবে। ঋণাত্মকটা প্রকাশ করার জন্য সামনে একটা মাইনাস সাইন বসাতে হবে। এটার মানে হচ্ছে এর উৎপাদন 1 একক বাড়ানোর জন্য বি এর উৎপাদন কতটুকু ছাড়ছি সেটা, এটাই বোঝানো হয়েছে এমআরপিটি নিচে ছোট্ট করে এ বি লেখার মাধ্যমে। এরপর নিচে এই কথাটাই আবার লিখছে, এটা কিন্তু ভাইয়া নিচে হবে। ওকে, আশা করি তাহলে আপনাদের কাছে উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল এই কনসেপ্টটা ক্লিয়ার। ঠিক আছে, ইংরেজিতে এমআরপিটি, মার্জিনাল রেট অফ প্রোডাক্ট ট্রান্সফরমেশন, 1 একক বাড়ানোর জন্য একটার উৎপাদন অপরটির উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হয় সেটা এটার মাধ্যমে প্রকাশ করে। সামনে একটা মাইনাস থাকবে, কেন? কারণ এটা ঋণাত্মক হবে। ঋণাত্মক কেন হবে? কারণ পিপিসি রেখাটা তো ভাইয়া ডান দিকে নিম্নগামী, তাই এটা ঋণাত্মক হবে। আশা করি ক্লিয়ার। ওকে, একটু মুছি। উৎপাদন সম্ভাবনা রেখার ঢাল এই কনসেপ্টটা গেল। এইবারে আসেন হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় ফার্স্টেই সহজ সংজ্ঞা, পুরাতন সংজ্ঞা, আমাদের সবার জানার সংজ্ঞা। একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়। একটার উৎপাদন পাওয়ার জন্য, একটার উৎপাদন পাওয়ার জন্য, অতিরিক্ত পাওয়ার জন্য, একটু পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য অপরটা যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া উৎপাদনের পরিমাণটাই হলো সুযোগ ব্যয়। এখন এই সুযোগ ব্যয়টা নিয়ে অর্থনীতিবিদ ফ্রেডারিক বেনহাম একটা কথা বলছে। সে বলছে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহার করার যে ব্যয় সেটা। আমরা একটা ফ্রি ক্লাসে এই কনসেপ্টটা কিন্তু আরো একবার বলেছিলাম। সেই ফ্রি ক্লাসে এই লোক ফ্রেডারিক বেনহাম এই কথাটা, এই যে লাইনটা বলছে, লাইনটা তো অবশ্যই আমি মুখস্থ করবই, লাইনটা কোন বইতে বলছিল সেটার কথা আমরা বলছিলাম। আপনারা একটু কষ্ট করে আমাদেরকে বলেন এই লাইনটা কোন বইতে আছে, এই লাইনটা কোন বইতে আছে একটু বলেন। কোন জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। এই কথাটা ফ্রেডরিক বেনহামের লেখা কোন বইতে আছে? এইটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন, একটু বলার চেষ্টা করেন। ওকে, এরপর আমরা একটু আগাই। সুযোগ ব্যয় হচ্ছে 3 প্রকার: ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জ্যোতি খান আপু চমৎকার বলেছেন যে ভাই এটা অক্ষরপত্র বইতে আছে। আপু অক্ষরপত্র বইতে আছে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, অক্ষরপত্র বই জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, আচ্ছা, আরো একজন মনির ভাইও বলছেন অক্ষরপত্র। ভাই অক্ষরপত্রের নাম বলতে হবে না, আপনারা বলতে হবে ফ্রেডরিক বেনহামের লেখা বইয়ের নাম। ঠিক আছে, আমাদের কাছে আপনাদেরকে দেখাই, হ্যাঁ, আপনাদের কাছে গোপন করার কিছুই নেই। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের নরোত্তম রায় স্যারের বই, এটা হচ্ছে লেকচার পাবলিকেশনস, আমাদের সামনে এইটা আছে। এর পরবর্তীতে হচ্ছে এই পার্টটা দেখেন, এইটা হচ্ছে আমাদের অক্ষরপত্র পাবলিকেশনসের বই, দিলারা আর্য ম্যাডাম সোহরাওয়ার্দী স্যারের বই, এইটা আছে। এর পরবর্তীতে আমার থেকে একটু দূরে আমাদের হচ্ছে রণজিৎ স্যারের বই, সেইটা আছে। এর পরবর্তীতে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে নিজেদের হাতে তৈরি নোট, সেগুলো আছে। ঠিক আছে, এর পাশাপাশি হচ্ছে আমাদের ইন্টারনেট থেকেও আমরা তথ্য নিয়ে তারপর হচ্ছে ক্লাস আপনাদেরকে প্রোভাইড করছি। সো কোনো না কোনো বই থেকে আমরা নিজেরা যারা হচ্ছে ক্লাসটা নিচ্ছি তারা যে একদমই হচ্ছে বইয়ের রাইটার বা নিজের অর্থনীতিবিদ এরকম না, অবশ্যই কোনো না কোনো বইতে আছে। বাট আপনাকে ওই বইতে কি লেখা আছে সেটা উত্তর করতে হবে। ওকে, সো সেটা হচ্ছে অলরেডি
আমাদের তৌহিদুল ইসলাম ভাই বলে ফেলেছে ইকোনমিক্স এ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস। চমৎকার ভাই। এর পরবর্তীতে শ্রাবন্তী রায়, শ্রাবণী আপু, তিনিও বলেছেন ইকোনমিক্স এ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস। একদম চমৎকার বলেছেন, ইকোনমিক্স এ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস। ঠিক আছে, এই বইটার মধ্যে হচ্ছে আমাদের অধ্যাপক ফ্রেডরিক বেনহাম এই কথাটা বলছে যে কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয়। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্রেডরিক বেনহামের সংজ্ঞা। আর এই সংজ্ঞাটা তিনি এই বইটার মধ্যেই বলে গেছেন, ইকোনমিক্স এ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস, এই বইতে এই সংজ্ঞাটা দেয়া আছে। এখন এগুলো কোথায় লাগে? সাধারণত এমসিকিউর মান যখন একটু কঠিনের দিকে চলে যায়, সাধারণত এরকম হয় না, যখন একটু বেশি কঠিনের দিকে যাবে তখন আপনাকে এগুলো জিজ্ঞেস করবে। আর যারা একটু এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট আছেন তারা প্লিজ দয়া করে এটা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। পরীক্ষার হলে যখন আপনি লিখবেন, লেখার সময় আপনি হচ্ছে অধ্যাপক ফ্রেডরিক বেনহাম তার লেখা ইকোনমিক্স এ জেনারেল টেক্সট বুক ফর স্টুডেন্টস এই গ্রন্থে সুযোগ ব্যয়ের সম্পর্কে বলেন, তারপর উক্তিটা লেখেন। তাহলে দেখেন আপনার লেখার মানটা অটো বেড়ে যাবে, নাম্বারটা একটু বেশি পাবেন। এবং যখন এই বইয়ের নামটা লিখবেন তখন দয়া করে হচ্ছে আপনি সামনে পেছনে এই জাতীয় চিহ্ন ব্যবহার করবেন, যাতে তারা একটু আলাদা করে বুঝতে পারে যে আপনার খাতাটা একটু আলাদা। ঠিক আছে, সো এইরকম লিখতে হবে। এর পরবর্তীতে সুযোগ ব্যয় 3 প্রকার, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান আর হচ্ছে স্থির সুযোগ ব্যয়। এখন এগুলোর আবার হচ্ছে সুযোগ ব্যয়ের রেখা আছে, একটু দেখি আমরা। নিচে সুযোগ ব্যয়ের 3টা রেখাই এখানে হচ্ছে আমরা আঁকা আছে। প্রথম যে রেখাটা এটা হচ্ছে দেখেই বুঝতে পারতেছি আমরা, এইটা ক্রমবর্ধমান। এর পরবর্তীতে ক্রম শব্দটা নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান। এর পরবর্তীতে এটা হচ্ছে স্থির সুযোগ ব্যয়। ঠিক আছে, সুযোগ ব্যয় শব্দটা আমরা লিখছি না। এখন এই যে কথাটা তারা বলল সুযোগ ব্যয়ের প্রকারভেদে, এই যে ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান, স্থির সুযোগ ব্যয়, এখন পরীক্ষার হলে যেটা আসবে সেটা হচ্ছে রেখাটার আকৃতি। এই রেখাটার আকৃতি আপনাদের নিশ্চিতভাবে মনে থাকার কথা। আমি এই জিনিসটাও একটা ফ্রি ক্লাসে ব্যাখ্যা করে ফেলেছি, আবারও বলছি। আমরা মূল বিন্দুর সাপেক্ষে এই রেখাটার আকৃতিটা হিসাব করব। সেম ফর দিস লাইন, মূল বিন্দুর সাপেক্ষে হিসাব হবে। অলওয়েজ মূল বিন্দুর সাপেক্ষে এই রেখাগুলোর আকৃতি কি এটা হিসাব করতে হবে। এখন মূল বিন্দুর সাপেক্ষে খেয়াল করে দেখেন, এটা একটা গর্ত, এটা একটা গর্ত। আমার হাতটা দেখেন সোজা, ঠিক আছে। যখন এরকম গর্ত হয়ে আছে, যখন গর্ত হলে এটারে বলে অবতল। যখন এরকম ফুলে আছে তখন বলবো উত্তল। তাহলে এখানে একটা গর্তের মতো হয়ে আছে, তাহলে এটা মূলবিন্দুর সাপেক্ষে অবতল। ঠিক আছে, এই যে গর্তের মতো হয়ে আছে। এর পরবর্তী এটা একটু ফুলে আছে, তাহলে মূলবিন্দুর সাপেক্ষে এই রেখাটা উত্তল। এর পরবর্তী এইটা মূলবিন্দুর সাপেক্ষে সরল রেখা আকৃতি। ঠিক আছে ভাই, সাধারণত আমাদের সৃজনশীলে এটা আসে না, এইটা সাধারণত আমার এমসিকিউতে দিয়ে থাকবে। ঠিক আছে, তো এমসিকিউতে আপনাকে জিজ্ঞেস করবে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় রেখাটি কি আকৃতি হবে? অবতল আকৃতি। ক্রমহ্রাসমান একটা উত্তল আকৃতি, স্থিরটি হচ্ছে সরল রেখা আকৃতি। সহজ কথাবার্তা। এরপর ক্রমবর্ধমান মানে কি? আবার ক্রমবর্ধমান মানে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, এক্সের উৎপাদন 4 একক বাড়ানোর জন্য, এখানে 100 থেকে আমার 90-এ নামতে হচ্ছে। তার মানে এখানে 4 এককের জন্য ছাড়তেছি 10 একক। পরবর্তী 4 এককের জন্য, 4 থেকে যখন 8-এ যাচ্ছি, পরবর্তী 4 এককের জন্য ছাড়তেছি 90 থেকে 75। তার মানে 90 থেকে 75 ব্যবধান কত? ব্যবধান হচ্ছে ভাই 15। তার মানে আগে ছাড়ছি 10 একক, সেম পরিমাণের জন্য বেশি করে ছেড়ে দিতে হয়। আমার একই পরিমাণ সুযোগ গ্রহণ করার জন্য বা একই পরিমাণ দ্রব্য বেশি উৎপাদন করার জন্য অপর দ্রব্যের উৎপাদন বেশি করে, প্রত্যেকবার বেশি করে ছেড়ে দিতে হচ্ছে। তার কারণে এটি ক্রমবর্ধমান। পরবর্তীতে 8 থেকে 12 আবারও 4 একক বাড়ছে, তবে এই 4 একক বাড়ানোর জন্য আমাকে 75 থেকে 50, তার মানে এইবার চলে আসতে 25 একক ছেড়ে দিতে হচ্ছে। পরবর্তীতে আবার খেয়াল করে দেখেন, যখন 16 হচ্ছে, 4 একক বৃদ্ধি করার জন্য 50 একক উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে। সো প্রথম 4 এককের জন্য 10, পরবর্তী 4 এককের জন্য 15, পরবর্তী 4 এককের জন্য 25, পরবর্তী 4 এককের জন্য 50। সো প্রত্যেকবার একই উৎপাদন পরিমাণ বাড়ানোর জন্য অপর দ্রব্যের উৎপাদন
উৎপাদন বেশি বেশি হারে ছেড়ে দিতে হয়, তার কারণে এটিকে বলতেছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। বা এখানে কি হবে, বা এখানে কম কম করে ছাড়বো, এখানে হচ্ছে প্রথমটার জন্য বেশি ছাড়ছি, পরেরটার জন্য আর একটু কম ছাড়ছি, পরেরটার জন্য আরো কম ছাড়ছি, তার কারণে এটাকে বলতেছে ক্রম হ্রাসমান। বা এইটার ক্ষেত্রে কি হবে ভাইয়া, অলওয়েজ সেম পরিমাণ, 10 একক বাড়াচ্ছেন 10 একক ছাড়তেছেন, 10 একক বাড়াচ্ছেন 10 একক ছাড়তেছেন, অলওয়েজ সেম পরিমাণ ছাড়তে হচ্ছে, তার কারণে এটাকে বলতেছে আমার স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয়। রেখার আকৃতি কিরকম আগেই পড়ে ফেলছি, অবতল আকৃতি, উত্তল আকৃতি, সরল রেখাকৃতি, অবতল উত্তল সরল রেখাকৃতি। আশা করি কথাবার্তা ক্লিয়ার। আপনাকে যদি বলে সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো, 4 নম্বর প্রশ্নে কোনোভাবে যদি বলে, তাহলে দয়া করে এগুলো সব একে টেকে ব্যাখ্যা করবেন, নাম্বার কমানোর জন্য সুযোগ না থাকে। এরপর আমরা একটু হালকা পাতলা এবার আমাদের কথাবার্তা শেষ, বিগত বছরের প্রশ্নাবলী একটু ধূপধাপ করে হচ্ছে প্রশ্ন সলভ করে করে এগিয়ে যাব। আপনারা নিজেরাই হচ্ছে উত্তরগুলো করে ফেলবেন, আমরা একটার পর একটা সামনে চলে যাব। ফার্স্টে, যদি সমাজে শুধু এক্স দ্রব্যের প্রয়োজন হয়, তবে উদ্দীপকের কোন বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গৃহীত হবে? শুধু এক্স লাগবে, তাহলে ওয়াই কি করতে হবে ভাইয়া? ওয়াই লাগবে 0, তাহলে ওয়াই লাগবে হচ্ছে 0। আমার কি লাগবে? শুধু আমার শুধু এক্স লাগবে, তাহলে আমার শুধু এক্স লাগবে। তাহলে একটু বলেন আমার কোন বিন্দুতে উৎপাদন করলে শুধু এক্স পাবো, বলে ফেলেন। আমার এক্স লাগবে, ওয়াই লাগবে হচ্ছে 0, শুধু এক্স লাগবে, তাহলে কোন বিন্দুতে উৎপাদন করতে হবে? একটু বলতে হবে দ্রুত, হ্যাঁ একটু বলেন, একটা একটা করে বলবেন আর একটা একটা করে বোর্ড, আমরা এগিয়ে যাব। আমাদের সাথে অনেকেই আছেন, একটু কষ্ট করে বলেন যে প্রথমেই এই যে সৃজনশীল আমাদের হচ্ছে মানে এমসিকিউ প্রশ্নটা আছে, সো এমসিকিউ প্রশ্নটার ক্ষেত্রে এটার উৎপাদন কি হবে? আমার হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন করতে হবে পুরোটা, মানে যতটুকু আছে সমাজে শুধু এক্স দ্রব্য লাগবে। আমার ওয়াই দ্রব্য হচ্ছে 0, ওয়াই দ্রব্য 0, সো ওয়াই দ্রব্যটা এইখানে, সো এইখানে হলে কোন দ্রব্যটা হবে একটু বলেন, কোন বিন্দু হবে? হ্যাঁ, এই তো কি অসাধারণ ব্যাপার, আপনারা বলে দিয়েছেন বা এটা বি বিন্দু হবে, তাহলে উত্তর হচ্ছে এইটা। শেষ। এরপরেরটা, উদ্দীপকের ইউ বিন্দু কি নির্দেশ করে? এই যে ইউ 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 বিন্দু কি নির্দেশ করে? আমরা পড়ে আসছি, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের বিন্দু নির্দেশ করে হচ্ছে অপূর্ণ নিয়োগ, এটা নির্দেশ করে হচ্ছে সম্পদের পূর্ণ ব্যবহার হয় নাই, অপূর্ণ ব্যবহার, এটা নির্দেশ করে হচ্ছে বেকারত্ব। ঠিক আছে, সো আপনি তাহলে এখন বলেন ইউ বিন্দুটা আমার এই অপশনগুলোর মধ্যে কোনটা নির্দেশ করবে? আমার প্রথম অপশনটা আছে স্বল্প উৎপাদন এবং উপকরণের অপূর্ণ ব্যবহার, শ্রম ও মূলধনের দক্ষ ব্যবহার। তাহলে শ্রম আর মূলধনের দক্ষ ব্যবহার হচ্ছে না, আমি বুঝছি। উপকরণের অপূর্ণ ব্যবহার, অপূর্ণ ব্যবহার ও অধিক উৎপাদন, বা উপকরণ ব্যবহার করব অপূর্ণ, উৎপাদন হবে অধিক। এটা কি সম্ভব? এটা কি সম্ভব নাকি রে ভাই? এটা তো সম্ভবই না, এটা বাদ। পূর্ণ নিয়োগ ভাই আমি জানি ভিতরে হলে পূর্ণ নিয়োগ হয় না, এটা বাদ। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা চমৎকারভাবে আমাদের শিক্ষার্থী ভাইয়েরা সবাই বলে দিচ্ছেন, উত্তর হবে এ। তাহলে উত্তর এ। শেষ। এরপর আসেন এইটার ক্ষেত্রে, গত ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখা দেখছি, সো উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। উদ্দীপকের আলোকে বাইরের একটা বিন্দু, একটা হয়তো উপরের বিন্দু বা একটা বাইরের বিন্দু দিয়েছে, উৎপাদন সম্ভব কিনা ব্যাখ্যা করো। এটা গত ক্লাসটা দেখবেন, পুরোটার সমাধান পাবেন। গত ক্লাসে আমরা এগুলোর সমাধান করেছি। এর পরবর্তীতে 9 নাম্বারটা, এই নাম্বারটা আপনারা ঠিকঠাক বলছেন। কেউ যদি হচ্ছে এই জাতীয় প্রশ্নগুলো না পারেন, একটু কমেন্ট বক্সে এখনই বলে ফেলবেন ভাই যে এটা পারি না, একটু ব্যাখ্যা করেন, তাহলে আমরা এগুলোও ব্যাখ্যা করব। কিন্তু গত ক্লাসটা যারা করেছেন তাদের ওইখানে দেখবেন এগুলো আমরা ব্যাখ্যা করে দিয়েছি। একটা উৎপাদন সম্ভাবনা রেখে একেও আমরা দেখিয়েছিলাম। ওকে, এরপর আসেন নিচেরটায়, সেম কথাবার্তা, সেম একই জিনিস। ময়মনসিংহ বোর্ডে একই প্রশ্নই আবার দিয়েছে যে উদ্দীপকে কোন ধরনের ব্যয়ের কথা বলেছে। তুমি কি মনে করো একজন উৎপাদনকারীর ক্ষেত্রে ই, এফ এবং সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। সো আপনারা মনে করেন কিনা? আপনারাও একটু আমাদের সাথে সাথে বলেন যে আমাদের একজন উৎপাদনকারীর পক্ষে ই বিন্দু, এফ বিন্দু এবং সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা। দেখেন, এটা হচ্ছে ই বিন্দু, এইটা হচ্ছে এফ বিন্দু, এইটা হচ্ছে আমার সি বিন্দু। তো ভাই আমি তো জানি, আমরা তো সবাই মোটামুটি জানি যে ভাই ই বিন্দুতে অবশ্যই অবশ্যই তার পক্ষে উৎপাদন করা সম্ভব। কেন সম্ভব হবে না? অবশ্যই সম্ভব। সি বিন্দুতে, সি বিন্দুতেও সম্ভব, ভাই এফ বিন্দুতে সম্ভব না, এফ বিন্দুতে সম্ভব না। কষ্ট করে কেন সম্ভব না ব্যাখ্যা করে ফেলবেন। এবং সি বিন্দুতে উৎপাদন করলে সম্পদের পূর্ণ ব্যবহার, দক্ষ ব্যবহার, ভালো ব্যবহার সব হয়, ই বিন্দুতে এগুলো হয় না। আর এফ বিন্দুতে উৎপাদন করার সক্ষমতা নাই,
উৎপাদন করার সক্ষমতা নাই। কেন সক্ষমতা নাই ব্যাখ্যা করবেন যে আমার সম্পদ সম্পদ সীমিত, সম্পদ সীমিত, প্রযুক্তিগত জ্ঞান সীমিত। ঠিক আছে, আমি একদম ফার্স্ট উৎপাদন সম্ভাবনা রেখা যখন আমরা ফার্স্ট সংজ্ঞা লিখছি তখনই লিখেছিলাম প্রযুক্তি সীমাবদ্ধ, বিদ্যমান প্রযুক্তি ধরে। সো বিদ্যমান প্রযুক্তিতে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব না। তাহলে ই বিন্দুতে সম্ভব, সি বিন্দুতে সম্ভব, এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। এফ বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। ভাইয়া কোন ধরনের ব্যয়ের কথা বলেছে? এখানে সাধারণত সুযোগ ব্যয়ের কথা বলছে, যে ভাই বি বিন্দু থেকে সি বিন্দুতে যেতে হলে দেখেন একটা যখন বাড়াতে হয় আর একটা তখন কমাতে হয়। ঠিক আছে, ওকে, একদম। জেনিয়া জাহান স্যার আপু বলেছেন এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়, চমৎকার, ওকে। আর হচ্ছে শাওন হোসেন ভাই বলেছেন একটু ব্যাখ্যা করলে ভালো হয়। অবশ্যই ভাই, তাহলে আপনি যেহেতু বলছেন অবশ্যই ব্যাখ্যা করব। ঠিক আছে, এর পরবর্তীতে আচ্ছা আমরা আগাই। সো তাহলে কোন ধরনের সুযোগ ব্যয়ের কথা বলছে? এফ বিন্দুতে সম্ভব নয়, ইআরসি বিন্দুতে সম্ভব। ইআরসি বিন্দুতে একটু বলবেন কিন্তু, যে সম্ভব বলেই শেষ করে দিলে হবে না, আপনাকে ব্যাখ্যা করতে হবে। এবং ব্যাখ্যাটা যখন করবেন একটু কষ্ট করে, একটু চালাকি আপনাকে করতে হবে। আপনি ফার্স্টে বলবেন উদ্দীপকের একজন উৎপাদনকারীর ক্ষেত্রে ই বিন্দু এবং সি বিন্দুতে উৎপাদন করা সম্ভব, এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। নিম্নে কারণ সহ ব্যাখ্যা করা হলো। এর পরবর্তীতে আপনি সুন্দর করে লিখবেন ই বিন্দুর ক্ষেত্রে, ই বিন্দুর ক্ষেত্রে, ই বিন্দুর ক্ষেত্রে লিখে আপনি দয়া করে ই বিন্দুর সম্পর্কে 4-5 লাইন লিখে ফেলবেন, যে ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু এই বিন্দুতে উৎপাদন করলে আমার হচ্ছে সম্পদ একটু কম উৎপাদিত হবে, সকল শ্রম সকল মূলধন ব্যবহার করা হবে না, একটু লিখবেন। এরপর আলাদা করে লিখবেন এফ বিন্দুর ক্ষেত্রে, এফ বিন্দুর ক্ষেত্রে দয়া করে আগের মতো সবগুলোরে একসাথে গোট পাকায় লিখে ফেললেন না, এরকম আলাদা আলাদা লিখবেন। ই বিন্দুর ক্ষেত্রে, এফ বিন্দুর ক্ষেত্রে আলাদা করে লিখবেন, সি বিন্দুর ক্ষেত্রে। ঠিক আছে, এর পরবর্তীতে তিনোটা লেখার পর আলাদা একটা উপসংহার টাইপ প্যারা দিবেন। তাহলে খেয়াল করে দেখেন, প্রশ্নের মার্ক 4, আমার অলরেডি 4টা প্যারা হয়ে গেছে। প্রতি প্যারাতে গুনে গুনে সে 1 মার্ক করে বসাই দিবে স্যারে, 4টাতে 4 মার্ক, 4 প্যারাতে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর ময়মনসিংহ বোর্ডের পর এবার আসেন রাজশাহী বোর্ড। ঠিক আছে, একটা একটা করে আমরা বোর্ড যাচ্ছি। এবার হচ্ছে রাজশাহী বোর্ড। তো রাজশাহী বোর্ডে বলছে ভাইয়া একটা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে ফেলো। আপনি এঁকে ফেলবেন উৎপাদন সম্ভাবনা রেখা, সুন্দর করে আঁকবেন। সেম কথাবার্তা, ভাই এক পাশে আছে ধান, এক পাশে আছে পাট, তো আপনি লিখবেন এ পাশে ধান, এ পাশে লিখবেন পাট। এর পরবর্তীতে আপনাকে দেখাচ্ছে 0, তারপর 30, তারপর 40, তারপর 50। সো আপনি কী করবেন? 0, 10, 20, 30, 40, 50 দিবেন। এর পরবর্তীতে এইখানেও সর্বোচ্চ 50, তাহলে ভাই 10, 20, 30, 40, 50 দিবেন। দেওয়ার পর আপনি এর পরবর্তীতে একটা একটা করে বিন্দু, একটা একটা করে বিন্দু বের করবেন। ফার্স্ট একটা 0, 0, 50, তার মানে কি 0, 0, 50, এখানে এই বিন্দু, এই যে আমার একদম ফার্স্টেরটা এ বিন্দু। এরপর একটা 30, 40, তাহলে ধান হচ্ছে 30, ভালো কথা, 30 একটু উঠবেন, এ পাশ থেকে 40 উঠবেন। এর পরবর্তীতে 40, এ পাশে 30, তাহলে এ পাশ থেকে 40 উঠবো, এ পাশ থেকে হচ্ছে 30-এ টান দিব, গেলাম। এর পরবর্তীতে 50, এটা হচ্ছে 0, ভাই 50, এটা 0, বিন্দু পেয়ে গেছি। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। আমার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা শেষ। সুন্দর করে এরকম আঁকবেন, এবং আঁকার পর প্রত্যেকটা শিক্ষার্থী হচ্ছে প্রতিটা বিন্দু ব্যাখ্যা করবেন, যে ভাইয়া এ বিন্দুতে পাটের উৎপাদন সর্বোচ্চ, কিন্তু এ বিন্দুতে কোনো ধান উৎপাদন হয় না। এর পরবর্তীতে বলবেন বিবিন্দুতে হচ্ছে আমার পাট উৎপাদন হবে 40 একক, ধান উৎপাদন হবে 30 একক। সি বিন্দুতে এটা উৎপাদন হবে 30, এটা উৎপাদন হবে 40। আপনি বলবেন ভাই এটা তো গ্রাফে লেখাই আছে, ভাই গ্রাফে লেখা থাকলেও আপনি ছবিটা আঁকার পর নিচে প্রতিটা বিন্দু ধরে ধরে আলাদা আলাদা করে লিখে দিবেন। ঠিক আছে, তাহলে নাম্বার সিকিউর হবে। এরপর দেখেন ধানের উৎপাদন 30 একক এবং পাটের উৎপাদন 30 একক, উৎপাদন সম্ভব কিনা। তাহলে আমি যদি এই ব্যাপারটাতে ধানের উৎপাদন 30, ধান 30, উঠতেছি, ধানের উৎপাদন 30 থেকে কি করতেছিলাম? উঠতেছিলাম। দেখেন ধান যখন 30, পাট তখন কত ছিল? পাট তখন ছিল 40। তাহলে ধান 30 থাকলে পাট 40 সম্ভব, এখানে বলছে 30 সম্ভব কিনা। ভাই 30 কেন, 40 পর্যন্ত সম্ভব, তাহলে 30 সম্ভব হবে না, এটা কোনো কথা?
40, তাহলে যদি সম্ভব হয় তাহলে 30 তো অবশ্যই সম্ভব। এবার আপনারা একটু বলেন, আমি বলে ফেলছি উত্তর যদিও, আপনারা বলেন সম্ভব কিনা। 40 পর্যন্ত সম্ভব এখানে লিখে দিচ্ছে। ধানের উৎপাদন যখন 30 তখন পাটের উৎপাদন 40 পর্যন্ত সম্ভব। এখন বলছে 30 একক উৎপাদন সম্ভব কিনা, একটু আপনারা বলেন তো সম্ভব হবে কিনা। আপনাদের উত্তরটা একটু শুনতে চাই, একটু বলেন। চমৎকার, ওয়াসফি আপু বলেছেন অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না, 40 পর্যন্ত সম্ভব, তাহলে হচ্ছে এটা অবশ্যই সম্ভব। আর এটা আমার উৎপাদন সম্ভাবনা রেখে এই যে বিন্দুটা দেখতেছেন ভিতরের একটা বিন্দু, এই বিন্দুতে উৎপাদন হবে এবং এই বিন্দুটা হবে ই বিন্দু, এই বিন্দুটা হবে ই বিন্দু। আগের মতো বলে ফেলবেন এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার, পূর্ণ ব্যবহার হচ্ছে না, এরকম হবে। বাট একদম জেনিয়া জাহান স্যার আপু বলেছেন সম্ভব কিন্তু অপূর্ণ নিয়োগ হবে, অপূর্ণ সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। তাহলে আশা করি রাজশাহী বোর্ড ক্লিয়ার। এবার আসেন পরের বোর্ডে চলে যাই, একটা একটা করে বোর্ড আমরা দেখছি। এবারে হচ্ছে আমাদের দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর বোর্ড। দিনাজপুর কি বলতেছে, দিনাজপুর বলতেছে রফিক মিয়া 1 বিঘা জমিতে ধান উৎপাদন করে 30 মণ, পাটের উৎপাদন সর্বোচ্চ 20 মণ। সে তার একই জমিতে, ওই জমিটার মধ্যে একই পরিমাণ ধান উৎপাদনের জন্য 2 একক শ্রম, 10 একক পুঁজি, আবার 8 একক শ্রম, 1 একক পুঁজিও ব্যবহার করতে পারে। শ্রম এবং পুঁজির সংমিশ্রণের পরিবর্তনে এর উৎপাদনের পরিমাণের কোনো পরিবর্তন হয় না। খুব ভালো কথা। উদ্দীপকে উল্লেখিত ধান এবং পাট উৎপাদনের সংযোগ রেখা অঙ্কন করো এবং সংজ্ঞায়িত করো। খুবই ভালো কথা করলাম। এরপর উদ্দীপকে উল্লেখিত শ্রম এবং পুঁজির দুটি সংমিশ্রণের মধ্যে কোনটি বাংলাদেশের ক্ষেত্রে যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। ঠিক আছে, অসাধারণ প্রশ্ন, অসাধারণ। মানে এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ড একটার মধ্যে দুইটা ঢুকাই দিছে। ঠিক আছে, এইটার মধ্যে আমার উৎপাদন সম্ভাবনা রেখাও আঁকতে হবে, আমার ওই যে সম উৎপাদন রেখা ওইটাও আঁকা লাগবে, দুইটাই আঁকা লাগবে ভাই। ঠিক আছে, মুক্তি নাই, সব করতে হবে। তাহলে ফার্স্টে ধান আর পাট সংযোগ রেখা অঙ্কন করো। ভাই একদম সহজ কথাবার্তা, খুব সহজ প্রশ্ন কিন্তু। ধানের উৎপাদন 30 মণ, তাহলে আমি একটু কষ্ট করে লিখিত ধান পাট। ঠিক আছে, ধান পাট সহজ। ঠিক আছে, ধান পাট। আপনাকেও কিন্তু হচ্ছে ভাই উৎপাদন সম্ভাবনা রেখার সূচিটা লাগবে, সূচি ছাড়া করে ফেলেন না। তারা হচ্ছে বাংলার মতো লিখে দিচ্ছে, আপনিও বাংলার মতো পরীক্ষার হলে লিখে আসলে হবে না। ফার্স্টে এরকম একটা চার্ট তৈরি করতে হবে, তারপর আপনাকে গ্রাফটা আঁকতে হবে। ঠিক আছে, সো ফার্স্টে বলতেছে পাটের উৎপাদন সর্বোচ্চ 20 মণ। পাটের উৎপাদন সর্বোচ্চ 20 মণ মানে আমি ধরে নিচ্ছি যখন পাট 20 তখন আমার ধান 0। ঠিক আছে, এর পরবর্তীতে 1 বিঘা জমিতে ধান উৎপাদন হয় 30 মণ, তাহলে ধান যখন 30 তখন এইটা 0। ঠিক আছে, শেষ আমার ধান, আমার পাট। সো যখন আমি এখানে ধরে নিব এই পাশে ধরছি ধান, এই পাশে ধরছি আমার পাট, সো এর পরবর্তীতে এইটা 10, এইটা 20, তারপরে কি 30ও লাগবে, আচ্ছা লাগলো, এইটা 30, 10, 20, এক্ষেত্রে আর দরকার নাই। এর পরবর্তীতে যখন এটা 0 তখন এটা 20, এর পরবর্তীতে এই পাশে যখন এটা 30 তখন এটা 0, শেষ হয়ে গেছে। একদম সহজ কথাবার্তা। ঠিক আছে, ওকে, একদম মানে হচ্ছে একদম সহজ কথাবার্তা। ধান এবং পাটের ক্ষেত্রে সহজ কথা বলছে, পাটের উৎপাদন সর্বোচ্চ 20 মণ, তাহলে যখন পাট সর্বোচ্চ উৎপাদন করতেছেন তখন ধান কত, কিচ্ছু না, ধান একটু উৎপাদন করতেছে না, 20, 0, 0, শেষ। ধান উৎপাদন হচ্ছে 30 মণ, ধান উৎপাদন 30 মণ, পাটের উৎপাদন 0, 0, কিচ্ছু না। তাহলে দেখেন তো ভাই মিলছে কিনা, পাটের উৎপাদন যখন 20, এই যে ধান 0, মিলছে। তারপরে যখন ধান হচ্ছে যখন আমার 30, এই যে ধান যখন 30, পাটের উৎপাদন 0, 30, 0 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমার গ নাম্বারটার উত্তর, এটা গয়ের উত্তর। উৎপাদনের সংযোগ রেখা অঙ্কন করো। উৎপাদনের সংযোগ রেখা আঁকা শেষ, একটু সংজ্ঞায়িত করো, সুন্দর করে এটার ব্যাখ্যা লিখতে হবে। ফার্স্টে আমার চার্ট লাগবে, তারপরে হচ্ছে আমার এই গ্রাফটা দরকার। কথা ক্লিয়ার আশা করি, একটা গেছে। এরপর আসে দ্বিতীয়টাতে। এবার উদ্দীপকের উল্লেখিত শ্রম এবং পুঁজির দুইটা সংমিশ্রণের মধ্যে কোনটা বাংলাদেশে যুক্তিযুক্ত। ভাই পরে যুক্তিযুক্তর কথা, আবারও আমার চার্ট তৈরি করতে হবে। ঠিক আছে, চার্ট তৈরি করতে হবে। সো ফার্স্টে তারা কি বলছে, সে তার জমিতে একই পরিমাণ ধান উৎপাদনের জন্য শ্রম এবং পুঁজি, আচ্ছা ভালো কথা, শ্রম এর পরবর্তীতে পুঁজি, সুন্দর করে আপনি লেখেন। শ্রম কত বলছে ভাইয়া, 2 একক শ্রম বলেছে, 2 একক শ্রম বলছে। পুঁজি কত বলছে, 10 একক পুঁজি বলছে, 10 একক পুঁজি বলছে, ভালো। এর পরবর্তীতে 8 একক শ্রম, 8 একক শ্রম, বা পুঁজি কত, পুঁজি 1 একক, পুঁজি 1 একক, শেষ। আমার
4 টাকা শেষ। এবার হচ্ছে এটাকে গ্রাফে আঁকবো, আসেন গ্রাফে আঁকি। তাহলে এইটা হচ্ছে আমার গ্রাফ। গ্রাফের ক্ষেত্রে ঠিক আগের মতো এইটা আমার এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস হচ্ছে শ্রম, ওয়াই অ্যাক্সিস হচ্ছে পুঁজি। পুঁজি যদি ভালো না লাগে ভাই মূলধন, ঠিক আছে? যেইটা খুশি আপনার ভালো লিখেন, লেখার পরবর্তীতে আমি জানি এই রেখাটা এই আকৃতির হবে, এই রেখাটা এই আকৃতির হলো। এরপর আমি একটু সুন্দর করে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 দিলাম। দেওয়ার পরবর্তীতে যখন দুই একটু বাড়বো, এটা হচ্ছে 10, ঠিক আছে? এটা মনে করেন এইটাও 0 থেকে উঠবেন ধীরে সুস্থে, আর 0তে দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? সো এটা 10 একক। এর পরবর্তীতে যখন এটা 8 একক, এই যে এই পাশটাতে 8 একক, এটা তখন 1 একক। ঠিক সুন্দর করে মিলাই দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেছে আমার আই কিউ কার্ভ। ওকে, সো উদ্দীপকে ধান সর্বোচ্চ 30 মণ বুঝলেন কি করে? ভাই এটা সর্বোচ্চ 30 মণ বুঝবো না? রফিক মিয়ার 1 বিঘা জমিতে ধান উৎপাদন হয় 30 মণ। যখন এই জাতীয় কথাবার্তা বলবে, ধান উৎপাদন এর চেয়ে বেশি সম্ভব নয়, আপনাকে এটা বুঝে নিতে হবে। পাটের উৎপাদন সর্বোচ্চ 20 মণ লিখে দিচ্ছে, বাট এগুলোর ক্ষেত্রে যখন এই জাতীয় কথাবার্তা বলবে আপনাকে বুঝে নিতে হবে এটাই সর্বোচ্চ, তার বেশি করা পসিবল না, ঠিক আছে? তাহলে পরেরটার ক্ষেত্রে শ্রম পুঁজি আমি দেখালাম, দেখানোর পর হচ্ছে আমি গ্রাফটা আঁকছি। আঁকার পর এরপর আমি বলার চেষ্টা করব, ভাইয়া এই বিন্দুটার নাম এ বিন্দু, এই বিন্দুটার নাম বি বিন্দু। এ বিন্দুতে পুঁজির ব্যবহারটা বেশি, পুঁজির ব্যবহার এখানে 10 একক। আর এই বিন্দুতে আমার শ্রমের ব্যবহারটা কম, শ্রম হচ্ছে 2 একক। তাহলে এ বিন্দুটা হচ্ছে আমার পুঁজি নিবিড় উৎপাদন কৌশল, পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। ইংরেজিতে কি বলবো ভাই? ইংরেজিতে আমি সুন্দর করে বলবো পুঁজি মানে হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম, ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাকশন সিস্টেম। সো পুঁজি নিবিড় উৎপাদন কৌশল। এরপর বিবিন্দুতে হচ্ছে আমার পুঁজি কি? পুঁজি হচ্ছে অনেক কম, পুঁজি হচ্ছে মাত্র 1 একক, আর শ্রম হচ্ছে বেশি 8 একক। তাহলে এটি হচ্ছে শ্রম নির্ভর উৎপাদন কৌশল। এখানে শ্রম, এখানে নিবিড় উৎপাদন কৌশল। সো বাংলাদেশে ওকে, সো তারপর হচ্ছে একটু ভালো করে আঁকটা ভালো ভাইয়া। আচ্ছা, অনেকে বলতেছেন ভাই গ্রাফ একটু আরো ভালো করে আঁকতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা একটু স্মার্ট বোর্ড হওয়ার কারণে আমাদের গ্রাফগুলো এরকম হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ক্লাস থেকে আপনাদের ওই শ্রেণীকক্ষে যেরকম দেখেন সাধারণ হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে আঁকা হয়, আমরা আরো নিখুঁতভাবে মার্কার দিয়ে আঁকবো, ঠিক আছে? সেক্ষেত্রে আরো নিখুঁত আপনি গ্রাফ পাবেন, ঠিক আছে? উপরের চিত্রটা বুঝতে প্রবলেম হচ্ছে, ওয়াসফিয়া চৌধুরী আপু বলেছেন, ঠিক আছে এখনই আমরা একটু কষ্ট করে ওইটা আবার আঁকি। হ্যাঁ, আমরা একটু মুছি, নেক্সট ক্লাসে আমরা আরো মানে হোয়াইট বোর্ডে আঁকবো। সো আশা করি সুবিধে হবে। সো এই বোর্ডটাতে আজকের ক্লাসটাতে আমরা করি। হ্যাঁ, একটু লিখি। ফার্স্ট হচ্ছে পুঁজি, এই পাশটাতে হচ্ছে শ্রম, একদম সহজে পুঁজি শ্রম। এর পরবর্তীতে সুন্দর করে বলা আছে সে তার জমিতে ধান উৎপাদনের জন্য 2 একক শ্রম 10 একক পুঁজি। আচ্ছা, শ্রমটাকে আগে লিখতে ভালো হতো, সাধারণত যেটা হয় সেটাই করা উচিত। ওকে, প্রশ্নে যেভাবে করেছে আমরা সেভাবেই যাব। ওকে, ধান উৎপাদনের জন্য 2 একক শ্রম দিলাম, 10 একক পুঁজি, 10 একক পুঁজি লিখলাম। এর পরবর্তীতে 8 একক শ্রম দিলাম, এর পরবর্তীতে 1 একক পুঁজিও ব্যবহার করতে পারে দিলাম। তাহলে আমার চার্টটা তৈরি করা শেষ, ঘটনা ঘটল। এরপর গ্রাফের ক্ষেত্রে সুন্দর করে এটা যেহেতু ফার্স্টে আছে, সো আমি এটা এক্স অ্যাক্সিসে শ্রম লিখলাম। এর পরবর্তীতে পুঁজি যেহেতু এটা পরে আছে, এটা আমি ওয়াই অ্যাক্সিসে লিখলাম। এটা প্রথম কাজ, একদম সহজে এটা করে ফেলবেন। করার পর সুন্দর করে দেখেন শ্রমটা সর্বোচ্চ কতটুকু গেছে 8, এটা সর্বোচ্চ কতটুকু গেছে 10। তাহলে আমি উভয় পাশে 10 করে নিয়ে নেই। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10। কথা শেষ ভাই। এরপর এ পাশটাতে 1 2 3 4 5 6 7 8 9 10, একটু কষ্ট করে দিয়ে ফেলি। 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল আমার। হয়ে যাওয়ার পর এবারে বলতেছে এখানে 2 একক নাও, শ্রম কটুক নিব ভাইয়া 2 একক। ঠিক আছে ভাইয়া, একটু বাড়েন,
বাড়ার পর এটা কতটুকু নিব 10। আচ্ছা, তাহলে 2 থেকে বাড়তে বাড়তে একটু বাড়তে বাড়তে ভাইয়া 10 একক একটা টান দিলাম। এপাশ থেকে 2 টানছি, এপাশ থেকে 10 টানছি। এপাশ থেকে 8 টানেন, এপাশ থেকে 1 টানেন। আচ্ছা, এপাশ থেকে 8 টানবো, অল্প একটু টানবো, এপাশ থেকে 1 টানেন, টানলাম, টানাটানি শেষ। এরপর কি করব? এরপর এই 2টা বিন্দুকে যোগ করে দিব। যোগ করে দেওয়ার সময় ভুল করেও ভাই এইভাবে যোগ করব না, এইভাবে না, রেখাটাকে এইভাবে যোগ করব। কথা ক্লিয়ার আশা করি। এবং কেউ কেউ ভুল করেও এই রেখাটা যে টানছেন, এই রেখাটা ভুল করে এটার সাথে লাগাই দিয়েন না। এটার সাথে লাগাই দিলেই গেছেন, এটার সাথে লাগাই দিলেই আপনার উত্তর শেষ। লাগাই দেওয়া যাবে না, লাগাই দেওয়া কোনোভাবেই যাবে না। ঠিক সেম কথা এপাশও কোনোভাবে উপরেরটার সাথে লাগাই দেওয়া যাবে না। যে কোনো একটা কিছু তৈরি করার জন্য আমার শ্রমেরও দরকার আছে, আমার পুঁজিরও দরকার আছে। শ্রম কখনোই শূন্য হয়ে যাবে না, পুঁজিও কখনোই শূন্য হয়ে যাবে না। সো দ্যাটস ওয়াই আমার অবশ্যই এই রেখাটা উপরেই এরকম থাকতে হবে, এটা উপরেই থাকতে হবে। এপাশও লাগাই দেওয়া যাবে না, এপাশও লাগাই দেওয়া যাবে না। রেখাটা আমি এইভাবে আঁকছি, রেখাটা ভুল করেও এইভাবে আঁকা যাবে না। আশা করি কথা ক্লিয়ার। এর পরবর্তীতে আপনি এবার ব্যাখ্যা করা শুরু করবেন। এটাই বিন্দু, এইটা বি বিন্দু। আগের মতো করে সুন্দর করে, আগের মতো করে, ওকে, আগের মতো করে, ওকে, আগের মতো করে সুন্দর করে আপনাকে যেটা এবার বলতে হবে, এ বিন্দুতে পুঁজি নিবিড়, বি বিন্দুতে হচ্ছে আমার শ্রম নিবিড়। বাংলাদেশ একটা জনবহুল দেশ, বাংলাদেশ হচ্ছে শ্রম অনেক সস্তা, কিন্তু বাংলাদেশের পুঁজির অনেক কম। সো তার কারণে হচ্ছে বি বিন্দুতে আমি উৎপাদন করব। সো বাংলাদেশের জন্য, ঠিক আছে, এই যে বলছে না বাংলাদেশের ক্ষেত্রে কোনটা যুক্তিযুক্ত, বাংলাদেশের ক্ষেত্রে 8 একক শ্রম 1 একক পুঁজি, এইটা বেশি যুক্তিযুক্ত। 3-এর পরে কি দিচ্ছেন এটা? আচ্ছা, 3-এর পরে অবশ্যই এটা 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 7, 8, 9, 10। এ পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ওকে, এবার বলেন কোনটা বোঝেন নাই? হ্যাঁ, ওকে, ফার্স্টে যা থাকবে তাই এক্স, সেকেন্ডে যেটা থাকবে সেটাই ওয়াই। একদম ঠিকঠাক বলছেন আমাদের তানহা তমা আপু। সাধারণত ঠিক আছে, ফার্স্টে যেটা আছে আমার ভাল লাগতেছে না, ওইটার আমি ওয়াই ধরবো, কোনো সমস্যা নাই। কিন্তু এটা ঠিক যে আমাদের স্যারেরা পরীক্ষার হলে সাধারণত এই ব্যাপারটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেন না। ঠিক আছে, তারা প্রথাগত যেটা আছে, ফার্স্টে যেটা আছে সেটার এক্স ধরো, সেকেন্ডে যেটা আছে সেটাকে ওয়াই ধরো, এই নীতিতে চলতে পছন্দ করেন। সো তার কারণে ফার্স্টেরটাকে এক্স ধরতে হয়, দ্বিতীয়টাকে ওয়াই ধরতে হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা, আশা করি মোটামুটি ক্লিয়ার। সিফাত হোসেন ভাই বলেছেন ক্লিয়ার। আমি এক্স ধরলে কি প্রবলেম হবে স্যার? কোনো প্রবলেম নাই, আপনি ধরতে পারেন, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে জিনিসটা সঠিক, কিন্তু আমাদের স্যারেরা নাম্বারটা কমাই দিতে পারে। সো এই ঝুঁকিটা নেওয়া যাবে না। ওকে, আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছেন। আমরা একটু আগাই। বাট দিনাজপুরের এই প্রশ্নটা আমি আবারও বলতেছি, দিনাজপুরের প্রশ্নটা কিন্তু ভাই মোটামুটি টাফ ছিল। একটা প্রশ্নের ভিতরেই উৎপাদন সম্ভাবনা রেখার কথাও বলছে এবং আমার সম উৎপাদন রেখার কথাও বলছে। সো প্রশ্নটা টাফ ছিল। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন ভাই প্লিজ এই প্রশ্নটাতে আলাদা গুরুত্ব দিবেন, এই প্রশ্নটাতে একটু আলাদা গুরুত্ব দিতে হবে আপনাকে। এরপর আসেন দিনাজপুর বোর্ডের পর কুমিল্লা বোর্ড। কুমিল্লা বোর্ডেরটা আসলে খুব বেশি দরকার নাই। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো, এটা পানির মতো সহজ, এটা আপনি পারবেন। পরের প্রশ্নটা ঝামেলা আছে, উৎপাদন সম্ভাবনা রেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি মন্দা কিভাবে নির্দেশ করে, এইটা নতুন। উৎপাদন সম্ভাবনা রেখা আপনি আঁকতে পারবেন, সমৃদ্ধি আর মন্দা কিভাবে বোঝায় আমি ছবিটার উপরেই আঁকছি। এটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা, একদম সহজ কথাবার্তা। যদি এখানে এ দ্রব্য বি দ্রব্য দিয়ে বোঝাতে চাই, এইটা মনে করেন এ দ্রব্যের জন্য, এইটা মনে করেন বি দ্রব্যের জন্য। অর্থনৈতিক সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা জানি রেখাটির ডান পাশে, কোন পাশে হচ্ছে ডান পাশে, ঠিক আছে, ডান পাশে স্থানান্তরিত হবে। আর যখন হচ্ছে মন্দা বোঝাবে তখন হচ্ছে আমার এ পাশে অর্থাৎ বামে স্থানান্তরিত হবে। প্রথমত গ্রাফে এইটা, হ্যাঁ, সমৃদ্ধি বোঝালে ডানে আর মন্দা বোঝালে বামে স্থানান্তরিত হবে। এরপর অর্থনৈতিক সমৃদ্ধিটার মানে কি? অর্থনৈতিক সমৃদ্ধি মানে হচ্ছে আপনার প্রযুক্তিগত কোনো একটা নতুন কিছু আসছে, মানে হচ্ছে প্রযুক্তিগত নতুন কোনো আবিষ্কার হয়েছে, যার কারণে সেম পরিমাণ সম্পদ দ্বারা, সেম পরিমাণ শ্রম দ্বারা আপনি বেশি করে জিনিসপত্র উৎপাদন করতে পারতেছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে বলতে পারেন। ভাই এইটা ছাড়া আর কিছু নাই? আছে ভাই, আমার যারা শ্রমিক আছে তারা হঠাৎ করে সব দক্ষ হয়ে গেছে। সো
আমার শ্রমিকের দক্ষতা হঠাৎ করে বেড়ে গেছে। একজন শ্রমিক আগে 1 ঘন্টায় একটা জিনিস উৎপাদন করতো, এখন 1 ঘন্টায় সে 2টা করে উৎপাদন করে। সো শ্রমিকের দক্ষতা যদি হঠাৎ করে বেড়ে যায়, সেম পরিমাণ শ্রমিক দ্বারা, সেম পরিমাণ সম্পদ দ্বারা আমি বেশি জিনিস তৈরি করতে পারবো। অর্থনৈতিক প্রবৃদ্ধি। এর পরবর্তী মন্দা। মন্দা হচ্ছে আমার অর্থনীতিতে হঠাৎ করে বন্যা, খরা, দুর্ভিক্ষ, খারাপ একটা অবস্থা তৈরি হয়েছে, যার কারণে সেম পরিমাণ সম্পদ দ্বারা বা সেম পরিমাণ মূলধন দ্বারা আমি আগের মতো জিনিসপত্র তৈরি করতে পারতেছি না। সো আমার এ দ্রব্যের উৎপাদনও কমে গেছে, বি দ্রব্যের উৎপাদনও কমে গেছে। সো এই ব্যাপারটা হচ্ছে মন্দা নির্দেশ করে। একটু গ্রাফটা আঁকবেন, গ্রাফটা আঁকার পর গ্রাফটাই একটু ভালো করে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? এরপর আমরা একটু আগাই। কুমিল্লা বোর্ডের পর চট্টগ্রাম বোর্ড। এটা আমি ব্যাখ্যা করছি না, কারণ এইটা যারা ক্লাসটা পুরোটা করেছেন একদম সারা আপু যেটা বলছেন একদম ঠিকঠাক কথাই বলছেন আপনি, পারফেক্ট, ঠিক আছে? সো যেটা বলতেছিলাম, চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটা ব্যাখ্যা করব না। ক্লাসটা যদি একটু প্রথম থেকে থাকেন আশা করি আপনি এটা পারবেন। এরপর হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডেরও সেম প্রশ্ন, একটু ভালো করে দেখেন। উদ্দীপক অনুযায়ী উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। উৎপাদন সম্ভাবনা রেখা আপনি আঁকতে পারবেন। আপনি উদ্দীপকের সম্ভাবনা রেখাটা আঁকার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন লাস্ট প্রশ্নটা আমরা বলছি যে এটা পারবেন কিনা একটু বলেন। সো দেখেন, আমি এখন কোনো উদ্দীপক থেকে কোনো উৎপাদন সম্ভাবনা রেখাটাকে কিচ্ছু আঁকি নাই, না একে আমি উত্তর বলে দিতে পারবো। কেমনি? দেখেন, উদ্দীপক অনুযায়ী ধানের উৎপাদন 24 একক হলে, ধানের উৎপাদন 24 একক হলে ভুট্টার উৎপাদনও 24 একক করা সম্ভব হবে কিনা একটু বলেন। বলার পরে একটু আমার উত্তরটার পক্ষে একটু মতামত দেন। মতামত সব কিছু পরে দিব। আপনি দেখেন, ধানের উৎপাদন যখন 24 একক, ধানের উৎপাদন যখন 24 একক, ভুট্টার উৎপাদন তখন 0 একক হওয়া লাগে। তার মানে ধানের উৎপাদন সর্বোচ্চ যখন হয় 24 এককই হচ্ছে সর্বোচ্চ যখন হয়, তখন আমার 1 একক ভুট্টা উৎপাদন করার সক্ষমতাও নাই। ধানের উৎপাদন যখন 24 একক, তখন ভুট্টার উৎপাদন 1 একক উৎপাদন করার সম্ভাবনাও নাই। আর আপনারা এসে বলতেছে 24 একক সম্ভব কিনা। তাহলে উত্তরটা কি হবে? ভাই, একটা উৎপাদন করার সক্ষমতা নাই, সে উল্টা আমার বলতেছে 24 একক উৎপাদন সম্ভব কিনা। সো উৎপাদন করা সম্ভব না। এখন 2-3 মিনিট, ওকে। সো আপনি বুঝতেই পারতেছেন, আমি উত্তর বোঝা আমার শেষ। এবার সুন্দর করে পরীক্ষার হলে এত শর্টকাটে বললে হবে না। অবশ্যই আগেরটা আপনি আঁকছেন, আগেরটা আঁকার পর আপনি দেখাবেন যে যখন ধানের উৎপাদন 24 একক হয়, তখন ভুট্টার উৎপাদন থাকে 0 বিন্দুতে বা ও বিন্দুতে, যেখান থেকে আমরা বুঝতে পারি ভুট্টার উৎপাদন 0 একক হয়। এখন যদি এটা 24 একক, এটাও 24 একক হয়, ঠিক আছে? ভুট্টার উৎপাদন মনে করেন এই পাশে ধান আর এই পাশে আমার ভুট্টা, তাহলে ধান আর ভুট্টা এটাও যদি 24 একক হতে হয়, ভুট্টার উৎপাদনও 24 একক, তাহলে এটা বাইরের একটা বিন্দু। বাইরের বিন্দুটাও পরীক্ষার হলে দেখাতে হবে। মানে ধানের উৎপাদন যখন 24 একক, ভুট্টার উৎপাদন তখন 0, এটা তো দেখাইছেনি। দেখানোর পর যদি করতে চাই তাহলে ধানের উৎপাদন, ভুট্টার উৎপাদন দুইটাই সর্বোচ্চ হতে হলে বাইরের একটা বিন্দু হবে। বিন্দুটার একটা নাম দিবেন ই বিন্দু। ই বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু। তারপর বলবেন আমরা যার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অর্জনযোগ্য। কেন অর্জনযোগ্য? 2-3 লাইনে বলবেন, লাস্টে গিয়ে বলবেন এই কারণেই আমার ধানের উৎপাদন 24 একক হলে ভুট্টার উৎপাদন 24 একক করা সম্ভব না। ঠিক আছে? এখন আমাদের একজন, সে কি সাদিয়া ইসলাম আপু বলেছেন, আমি যখন এটা আঁকি তখন হচ্ছে ভালো হয় না। ঠিক আছে? সো আমার আবার সিফাত ভাই বলেছেন এইটা তো আঁকাই দেখাইছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন, এটা আমি বুঝতে পারতেছি না আপনার কেন ভালো হয় না। আপনি যেটা করতে হবে, যখন নিবেন, ঠিক আছে, এই প্রশ্নে মনে করেন ধান, এই প্রশ্নে মনে করেন পাট। ঠিক আছে? ধান, দুঃখিত, এখানে পাট না, এখানে হচ্ছে ভুট্টা। সবসময় ধান পাট নিয়ে কথা বলতে বলতে ধান পাটে চলে আসছি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের পরীক্ষার হলে, ঠিক আছে, মানে প্রত্যেকটা বিন্দু, এখানে দেখেন 24 আছে ভাই, 24 তো নেওয়া সম্ভব না। ঠিক আছে না, অনেক বড়। আমি 0 থেকে 24-এ যেতে যেতে আমার খাতাই শেষ হয়ে যাবে, পারবো না এত দূর যাইতে। ঠিক আছে, একটু স্মার্টলি যাবেন। সো কিভাবে যাবো ভাই? দেখেন, এগুলো সবই হচ্ছে কেমন করে জানেন, 3-এর সাথে একটা সম্পর্ক আছে। 3 3 3 4 12, 3 7 21, 3 8 24, একটু 3-এর সাথে সম্পর্ক আছে। তো আপনি ধরেন 3 3 করে আগায় যান। 3 6 9 12, এর পরবর্তীতে মনে করেন 3 5 15, এর পরবর্তীতে মনে করেন 3 5 15, আমাদের 3 6
আমাদের এর পরবর্তীতে 318, তারপর হচ্ছে 3×7 = 21, 3×8 = 24 হয়ে গেল। ঠিক আছে, একটু কমায় আনার ব্যবস্থা করতে হবে। এর পরবর্তীতে সেম এই পাশও এরকম আঁকবেন। ঠিক আছে, একটু কষ্ট করে লিখে ফেলবেন। একটাতে 3, 6, 9, 12, 15, 18। ঠিক আছে, একটু বাড়াবো, লেখাটা ছোট হয়ে গেছে। 18, 21, 24 আঁকবেন। আঁকার পর এর পরবর্তীতে 0, 24 খুব ভালো কথা, একদম উপরের বিন্দু। তারপর একটা 12, 21 ভালো কথা। কোন পাশ থেকে যাব? এটা 12, ওইটা 21। আচ্ছা, এটা 12, এ পাশ থেকে হচ্ছে 24 থেকে একটু নিচে নামলেই 21 শেষ। এর পরবর্তী এটা 21, ওইটা 12, এটা 21 উঠছি, তারপর এই পাশ থেকে 12 উঠছি, 24, 0, 24, 0 শেষ শেষ। এখন নিলয় আহমেদ পলাশ বলেছেন, ভাই 5 করে নিলে হবে না? ভাইয়া 5 করে নিলে আমার কষ্ট করে এই 24 দিয়ে আপনি 5কে ভাগ করেন, আমার ভগ্নাংশে চলে আসবে। ঠিক আছে, আমার ভগ্নাংশে এসে মানে আমার পুরো ব্যাপারটাই কঠিন করে দিবে। দরকার নাই তো এত কঠিন করা, 3 করে নিচ্ছি। 3 করে নিলে মিলে 3 4 12, 3 7 21, 3 8 24, 3 করে নিব। 3 করে নিলে সহজ। ঠিক আছে, তারপরে এঁকে ফেলতে পারবেন। তারপরও যদি আপনি নিচে মানে যদি আঁকতে না পারেন, একদম এই তো 5 করে নিলে 12, 21, 24 কই পাবো, সেটাই তো প্রশ্ন। ঠিক আছে, 5 করে নিলে হবে না ভাই। ঠিক আছে, ওকে। সো 5 করে নিলে হবে না। আপনি যদি আরো বড় কিছুতে যেতে চান, 6 করেও সম্ভব না। 6 দিয়ে 12 মিলবে, তারপর হচ্ছে 21-এ গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন। সো 6 দিয়েও পারবেন না। সো সহজ একটাই, সেটা হচ্ছে 3। ওকে, সো কষ্ট করে 3 করে যাবেন। ওকে, তারপরে যদি আপনি না আঁকতে পারেন, আমাদের হচ্ছে মেসেঞ্জারে বা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন, আমরা একে হচ্ছে ছবিটা তাহলে দিয়ে দিতে পারবো। ওকে, এবার আগাই। এবার হচ্ছে একটু দেখেন, এবারে হচ্ছে আমাদের যশোর বোর্ড। সো যশোর বোর্ডে বলতেছে ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। এটা আপনি অটো পারবেন। এর পরবর্তীতে বলতেছে 40 মণ ধান উৎপাদন করতে, খুব ভালো কথা করলাম, এবং 25 মণ পাট উৎপাদনের যৌক্তিকতা। ভাই দেখেন, ধানের উৎপাদন যখন 40, তখন পাটের উৎপাদন 0। ধানের উৎপাদন যখন 40, পাটের উৎপাদন তখন 0। আমারে বলতেছে একদম তৃষা ওয়াজেদ আপু বলেছেন 3 দ্বারাই পসিবল, একদম ঠিকঠাক কথা বলছেন। হ্যাঁ, মনির ভাই বলেছেন ভাই আমি আন্দাজ করে নিব, প্রবলেম কি? ভাই আন্দাজ করে নিতে পারেন, কিন্তু রেখাটা পারফেক্ট হবে না, রেখাটা সুন্দর হবে না। সুন্দর হওয়ার একটা ব্যাপার আছে। 3 দিয়ে যে আঁকবে সে কতটা সুন্দরে মিলাবে, বুঝতে পারতেছেন? 3, 6, 9, 12, 18 আপনি ওইটা পারবেন না আন্দাজে করে যদি নেন। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন ধানের উৎপাদন 40 মণ, পাটের উৎপাদন 0। তাহলে ধান যদি 40 হয়, একই সাথে 25 মণ পাট উৎপাদন করা সম্ভব কিনা একটু আপনারা বলেন, একটু আপনারাই বলেন। এখানে বলতেছে 40 মণ ধান যখন হয়, পাটের উৎপাদন তখন 0। এখন তাহলে 40 মণ ধান আর 25 মণ পাট উৎপাদন করা সম্ভব হবে কিনা একটু আপনারা এটার উত্তরটা দেন। আমরা একটু নিচে নামি, আমরা একটু নিচে নামবো যশোর বোর্ডের পর। আচ্ছা, যশোর বোর্ডের পর আছে আমাদের ধন্যবাদ। ওকে, একদম চমৎকার। সিফাত হোসেন ভাই বলেছেন গ্রাফ দেয় না। একদম, পরীক্ষার হলে আপনি গ্রাফ পাবেন না ভাইয়া, নিজেই হচ্ছে খাতার মধ্যে গ্রাফ এঁকে ফেলতে হবে। ঠিক আছে, আমাদের যেই জিনিসগুলো সেগুলো গ্রাফে আঁকা পসিবল, মানে গ্রাফে আঁকলে সুন্দর, কিন্তু গ্রাফ তো দিবে না। সো আমাদের নিজেদেরকে গ্রাফ বানায় নিতে হবে। চমৎকার। শাওন হোসেন ভাই বলেছেন সম্ভব না। সো আপনি বুঝতেই পারতেছেন সম্ভব না। আর এই প্রশ্নটা সলভ করার মধ্য দিয়ে আপনি খেয়াল করে দেখেন একটাবার, আমার যশোর বোর্ড, আমার সিলেট, আমার চট্টগ্রাম, আমার হচ্ছে দুঃখিত চট্টগ্রামের পর এইখানে হচ্ছে 1 মিনিট সময় দিবেন, কিছু একটা আসতেছে। সো চট্টগ্রামের পর এইটা হচ্ছে কুমিল্লা, এর উপরে হচ্ছে দিনাজপুর, এর উপরে হচ্ছে রাজশাহী, এর উপরে হচ্ছে ময়মনসিংহ, এর উপরে হচ্ছে আমাদের ঢাকা। সো মোটামুটি ভাই আমরা প্রত্যেকটা বোর্ডের প্রশ্নের সমাধান করে ফেলেছি। ঠিক আছে, আমাদের ক্লাসের সময় মোটামুটি শেষ। তো আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা বলেছিলাম যে হচ্ছে আমাদের এই মানে কি বলে প্রথম চ্যাপ্টারটা 2টা লেকচারে শেষ করে ফেলবো, বাট একটু ডিপলি পড়তে গেলে, এবং আপনারা অনেকেই প্রথম ক্লাসে যে ব্যাপারটা বলেছেন সেটা হচ্ছে ভাই বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দেন। বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দিতে গেলে হচ্ছে 2টা ক্লাসে শেষ করা পসিবল। মানে ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমাদের আর 2টা টপিক, ফার্স্ট চ্যাপ্টারে 2টা টপিক বাকি আছে। একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা। উৎপাদন ব্যবস্থা, যে 4 রকমের উৎপাদন ব্যবস্থা আছে আমাদের, এবং অর্থনৈতিক ব্যবস্থা আছে, ওই যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে সমাজতান্ত্রিক, তারপর হচ্ছে আমাদের কি বলে মিশ্র, ইসলামিক, এইসব অর্থ ব্যবস্থা। এইটা শেষ করতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের রয়েছে ব্যষ্টিক, সামষ্টিক, এইটা শেষ করতে হবে। সো নেক্সট ক্লাসে এই 2টা টপিক আমরা শেষ করে ফেলবো। ওকে, আশা করি আমাদের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আর
আচ্ছা, আমাদের ওয়াসফিয়া চৌধুরী আপু বলেছেন তাকে ওয়াসফিয়া ডাকতে হবে। জি আপু, আপনার নামটা আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছেন, আশা করব আপনারা নিজেরাই এটা নোট করে ক্লাসে যা যা পড়ানো হয়েছে স্লাইডগুলো সহ, স্লাইডগুলো আজকে রাতেই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আপনারা আপনাদের নোটগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমরা আবার অন্যান্য শিক্ষার্থীদের সাথেও নোটগুলো ভাগাভাগি করে নেব। নোটে যদি কোনো কিছু ভুল থাকে, কোনো কিছু যদি না পারেন, আমরা গ্রুপে আপনাকে বলে দিতে পারবো। সো ব্যাপারটা খুবই হেল্পফুল হবে। পাশাপাশি আমরা জানি আপনাদের অসংখ্য বন্ধুবান্ধব রয়েছে, আপনাদের কাছে যদি ক্লাসগুলো একটু হলেও হেল্পফুল মনে হয়, কিছুটা যদি মানসম্মত মনে হয়, অবশ্যই শেয়ার করবেন বা বলবেন আপনার বন্ধুদেরকে। সকলকে অনেক অনেক ভালোবাসা এবং প্রীতি জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী